ओम सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालाक्षे विद्यां देहि नमस्तुते। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। 1943 সালে রামকৃষ্ণ মঠ ও মিশনের যে শাখা কেন্দ্রের গোড়াপত্তন হয়েছিল কলকাতার পাথুরিয়াঘাটায়, যে সারস্বত সাধনার ভিত্তিভূমি রচিত হয়েছিল, সেই ভিত্তিভূমি পরবর্তীকালে নরেন্দ্রপুরের এক সুবৃহৎ পরিসরে বৃদ্ধিপ্রাপ্ত হয়। বর্তমানে সেই আনন্দের নাম, উজ্জ্বল একটি নাম, রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর। এই রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের আজ ৭৯তম প্রতিষ্ঠা দিবস। 1943 সালের ৭ই মে অক্ষয় তৃতীয়ার দিনে, অক্ষয় তৃতীয়ার এই পূর্ণ তিথিতে রামকৃষ্ণ মঠ মিশনের বর্ষিয়ান সহসংঘাধ্যক্ষ স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ ঠাকুর ঘরে শ্রী রামকৃষ্ণের প্রতিকৃতি রেখে এই পথ চলা শুরু করিয়ে দিয়েছিলেন। এই পথ চলা শুরু করেছিল যে সমস্ত পূজনীয় সন্ন্যাসীদের হাত ধরে, তার মধ্যে অবশ্যই অন্যতম স্বামী লোকেশ্বরানন্দজি। স্বামী লোকেশ্বরানন্দজি সে অর্থে রামকৃষ্ণ মিশন আশ্রম পাথুরিয়াঘাটা, পরবর্তীতে যা নরেন্দ্রপুর হিসেবে পরিচিত হয়েছিল, তার চতুর্থ সম্পাদক এবং রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের এই পরিসরের প্রথম প্রতিষ্ঠাতা সম্পাদক। তারই হাত ধরে এই নরেন্দ্রপুরে বিদ্যালয়, দৃষ্টিহীন ছাত্রদের জন্য বিদ্যালয়, মহাবিদ্যালয়, লোকশিক্ষা পরিষদ, কমার্শিয়াল ইনস্টিটিউট, ভোকেশনাল ট্রেনিং সেন্টার এবং আরো অনেক কিছু একই সাথে শুরু হয়েছিল। সেই একটি মহান প্রতিষ্ঠানের আজ সে অর্থে জন্মদিন। আমরা এই করোনা অতিমারির জন্য আন্তর্জালিক মাধ্যমে সমবেত হবার চেষ্টা করছি। এই সুদীর্ঘ পথ চলায় আমাদের মধ্যে সংযুক্ত হয়েছেন, সংশ্লিষ্ট হয়েছেন রামকৃষ্ণ পরিবারের ভক্তমণ্ডলীরা, যাদের বাদ দিয়ে রামকৃষ্ণ মিশন আশ্রমের অস্তিত্ব নেই, সেই ছাত্ররা যারা দেশে ও বিদেশে বিভিন্ন স্থানে স্বনামধন্য, এবং আমাদের এই রামকৃষ্ণ মিশন আশ্রমের পেছনে যাদের অক্লান্ত পরিশ্রম, সেই পূজনীয় সন্ন্যাসী, ব্রহ্মচারী, শিক্ষক, অশিক্ষক কর্মীবৃন্দ, ছাত্রাবাসের কর্মীবৃন্দ এবং বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষ যারা শুভানুধ্যায়ী। তাই প্রত্যেককে আজকে আমরা স্মরণ করব, স্বাগত জানাবো এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। সকাল থেকেই আমরা স্মরণ করছি এই দিনটিকে, উদযাপন করছি এই দিনটিকে হৃদয়স্থল থেকে। প্রত্যেক বছরের মতো এই বছরও বিশেষ পূজার আয়োজন করা হয়েছে। আমাদের এই নরেন্দ্রপুর পরিসরের প্রথম বাড়ি ব্রহ্মানন্দ ভবন, ব্রহ্মানন্দ ভবনের ঠাকুর ঘরে এবং আশ্রমের যেটি মূল মন্দির, সেইখানে আমাদের ঠাকুরের বিশেষ পূজার আয়োজন করা হয়েছে। পুজো শুরু হয়েছে। আমরা এই সবার মাধ্যমে আরেকবার দিনটিকে স্মরণ করব। আমাদের অনুষ্ঠানের শুভ উদ্বোধন হবে রামকৃষ্ণ মিশন আশ্রমের সন্ন্যাসী ও ব্রহ্মচারীদের বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে। বৈদিক মন্ত্রোচ্চারণ করবেন সন্ন্যাসী ও ব্রহ্মচারী মহারাজবৃন্দ। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরি ওম। सहस्रशीर्षं देवं विश्वाक्षं विश्वशम्भुवं विश्वन्नारायणं देवमक्षरं परमं पदं विश्वतः परमान्नित्यं विश्वन्नारायणगुं हरिं विश्वमेवेदं पुरुषस्तद्विश्वमुपजीवति
पतिं विश्वस्यात्मेश्वरगुं शाश्वतगुं शिवमच्युतम् नारायणं महाज्ञेयं विश्वात्मानं परायणम् नारायण परो ज्योतिरात्मा नारायणः परः नारायण परं ब्रह्म तत्त्वं नारायणः परः नारायण परो ध्याता ध्यानं नारायणः परः यच्च किञ्चित् जगत् सर्वं दृश्यते श्रूयतेऽपि वा अन्तर्बहिश्च तत्सर्वं व्याप्य नारायणः स्थितः अनन्तमव्ययं कविगुं समुद्रेऽन्तं विश्वशम्भुवम् पद्मकोशप्रतीकाशगं हृदयं चाप्यधोमुखम् अधो निश्चावितस्यान्ते नाभ्यामुपरि तिष्ठति ज्वालमालाकुलं भाति विश्वस्यायतनं महत् सन्ततगुं शिलाभिस्थूलं भक्त्याकोशसन्निभम् तस्यान्ते सुशिरगुं सूक्ष्मं तस्मिन् सर्वं प्रतिष्ठितम् तस्य मध्ये महानग्निर्विश्वार्चिर्विश्वतोमुखः सोऽग्रभुग्विभजन् तिष्ठन्नाहारमजरः कविः तीर्यगोर्ध्वमदशायी रश्मयस्तस्य सन्तता सन्धापयति स्वं देहमापादतलमस्तकः तस्य मध्ये वह्निशिखा अनीयोर्ध्वा व्यवस्थितः नीलतो यदमध्यस्थाद् विद्युल्लेखेव भास्वरा नीवारशूकवत्तन्वी पीताभास्वत्यनुपमा तस्याः शिखाया मध्ये परमात्मा व्यवस्थितः स ब्रह्म स शिवः स हरिः सेन्द्रः सोऽक्षरः परमस्वराट् ऋतकं सत्यं परं ब्रह्म पुरुषं कृष्णपिङ्गलम् ऊर्ध्वरेतं विरूपाक्षं विश्वरूपाय वै नमो नमः ॐ नारायणाय विद्महे वासुदेवाय धीमहि तन्नो विष्णुः प्रचोदयात् ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु। বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে আমাদের এই আন্তর্জালিক মাধ্যমের অনুষ্ঠানের শুভারম্ভ ঘটেছে। নরেন্দ্রপুর একটি সারস্বত সাধনার পীঠস্থান, সেই সারস্বত সাধনার একটি সঙ্গীত থাকা প্রয়োজন। আমাদের এই সঙ্গীতটি রচনা করেছেন আশ্রমের বর্ষিয়ান সন্ন্যাসী স্বামী দেবেন্দ্রানন্দজি মহারাজ। স্বামী দেবেন্দ্রানন্দজি বর্তমানে ওনার অসুস্থতার কারণে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা ওনার দ্রুত আরোগ্য প্রার্থনা করি। স্বামী দেবেন্দ্রানন্দজির কথায় এবং আমাদের আশ্রমের ছাত্র এবং বর্তমানে অধ্যাপক শ্রী অরূপ বিশ্বাসের সুরে আমাদের আশ্রম সঙ্গীত এবার গীত হবে। পরিবেশন করবে বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র সম্বিত চক্রবর্তী। নমস্কার। আজ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের শুভ প্রতিষ্ঠা তিথি। এই শুভ লগ্নে আমি আমাদের এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রী অরূপ কুমার বিশ্বাসের রচিত একটি গান আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের বিদ্যারঙ্গন এই তো পরম তীর্থাঙ্গন, আনন্দের নরেন্দ্রপুর, আদরে এই নরেন্দ্রপুর আমাদের বিদ্যারঙ্গন, এই তো পরম তীর্থাঙ্গন, আনন্দের নরেন্দ্রপুর, আদরে এই নরেন্দ্রপুর আমাদের বিদ্যারঙ্গন।
আদরের এই নরেন্দ্রপুর আমাদের বিদ্যার মোদের সেবায় মোদের প্রেমে মোদের কর্মে পূজায় ধ্যানে মোদের সেবায় মোদের প্রেমে মোদের কর্মে পূজায় ধ্যানে সবার মাঝে সদাই রাজে সবার মাঝে সদাই রাজে প্রেমময় ঠাকুর আদরে এই নরেন্দ্রপুর আমাদের বিদ্যার অঙ্গন এই তো পরম তীর্থাঙ্গন আনন্দে নরেন্দ্রপুর আদরের এই নরেন্দ্রপুর আমাদের বিদ্যার অঙ্গন। ধন্যবাদ। ধন্যবাদ সম্বিত। আমরা অনুরোধ করব আমাদের আশ্রম সম্পাদক পূজনীয় স্বামী সর্বলোকানন্দজি মহারাজকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখবার জন্য। পূজনীয় মহারাজ। রামকৃষ্ণ মিশন আশ্রমের ৭৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এই সভায় যারা এই প্রেক্ষাগৃহে বেশ কয়েকজন উপস্থিত আছেন এবং যারা অনলাইনে অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আন্তরিক স্বাগত জানাই। বিশেষ করে আজকের দিনে রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের প্রাণ পুরুষ স্বামী লোকেশানন্দজিকে শ্রদ্ধা অবনীত চিত্তে স্মরণ করি। ১৯৪৩ খ্রিস্টাব্দে ৭ই মে উত্তর কলকাতায় স্থিত পাথরিয়া ঘাটে একটি স্টুডেন্টস হোম বা ছাত্রাবাস প্রতিষ্ঠিত হয়েছিল। এই প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে যে সেই সময় রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির সারদাপীঠ বেলুর মঠে কলেজে কেবলমাত্র ইন্টারমিডিয়েট পড়ার সুযোগ সুবিধা ছিল। কলেজে বা গ্রাজুয়েশন করার কোনো সুযোগ সুবিধা ছিল না। ইন্টারমিডিয়েট প্রথম ব্যাচ যখন পাস করলো তখন তারা গ্রাজুয়েশন করার জন্য কলকাতায় বিভিন্ন কলেজে পড়াশোনা করতে চায়, কিন্তু তাদের থাকার কোনো ব্যবস্থা ছিল না। সেই জন্য তদানীন্তন বিদ্যা মন্দিরের সম্পাদক স্বামী বিমুক্তানন্দজি এবং স্বামী তেজসানন্দজি অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। তারা চেষ্টা করছিলেন যে কলকাতায় কোন একটি ছাত্রাবাস করা যায় কিনা। এমন সময় একটি হৃদয়বান ব্যক্তি প্রস্তাব নিয়ে এলো বেলুর মঠ কর্তৃপক্ষের কাছে যে উত্তর কলকাতায় পাথরিয়া ঘাটে তাদের একটি অর্ধ সমাপ্ত ৩তলা বাড়ি আছে এবং তার সঙ্গে তারা আরো ৪৫,০০০ টাকা দিতে চান এবং এই বাড়ি এবং টাকা দিয়ে যদি রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ একটি সেবা সদন তৈরি করেন, সেই তারপরে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ তাকে বোঝান যে এখন তাদের সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে ছাত্রাবাস। এবং সেই হৃদয়বান ব্যক্তিটি
সম্মত হলেন এবং 1943 খ্রিস্টাব্দে 7ই মে পাথুরিয়াঘাটা অঞ্চলে এই ছাত্রাবাস গড়ে উঠল। তারপর সেই সময় পাথুরিয়াঘাটা ছাত্রাবাসের সম্পাদক ছিলেন স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ। তিনি চিন্তা ভাবনা করছিলেন যে কিভাবে অন্য পরিসরে একটি বিদ্যালয় বা কলেজ গড়ে উঠুক। তার এই চিন্তা ভাবনা পরে সত্যি হয়েছে, ফলপ্রসূ হয়েছে। সেই জন্যে 1956 সালে এই পাথুরিয়াঘাটা ছাত্রাবাস নরেন্দ্রপুর পরিসরে স্থানান্তরিত হয় এবং সকলের সহযোগিতায় 1958 সালে এই বিদ্যালয় শুরু হয় এবং 60 সালে মহাবিদ্যালয় গড়ে ওঠে। এই বিদ্যালয় এবং মহাবিদ্যালয় গড়ে ওঠার পেছনে অনেকের অবদান আছে, অনেকেই অজস্র পরিশ্রম করেছেন এবং বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ের রূপ দিয়েছেন। তার পরবর্তীকালে ব্লাইন্ড বয়েজ একাডেমি হয়েছে, যা ভারতবর্ষের মধ্যে একটি বিখ্যাত ব্লাইন্ড বয়েজ একাডেমি, যাতে অন্ধ ছাত্রীরা পড়াশোনা করতে পারে এবং তারা খুব কৃতিত্বের সঙ্গে পরীক্ষায় উত্তীর্ণ হন এবং বিভিন্ন ক্ষেত্রে তারা নিজেদেরকে স্বাবলম্বী করে তুলতে পেরেছে। কেবল তা নয়, আমাদের বিদ্যালয় এবং মহাবিদ্যালয় থেকে অসংখ্য ছাত্র উত্তীর্ণ হয়েছে, পরীক্ষায় পাস করেছে কৃতিত্বের সঙ্গে এবং বলতে খুব গর্ব অনুভব করছি যে তারা শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরে খুব কৃতিত্বের সঙ্গে এবং উচ্চ পদে অধিষ্ঠিত এবং তারা সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে এবং রামকৃষ্ণ মিশন আশ্রম বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ে তাদের মুখ উজ্জ্বল করছে। ভারতবর্ষে এবং সর্বত্রই অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে, নামি দামি শিক্ষা প্রতিষ্ঠান আছে। সেখানেও খুব ভালো পঠন পাঠন হয়, অনেকেই পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়। কিন্তু একটু তফাৎ আছে, যে স্বামী বিবেকানন্দ যেটি চেয়েছিলেন যে ম্যান মেকিং এডুকেশন, ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন, মানুষ তৈরি এবং চরিত্র গঠন করার শিক্ষা তিনি সকলকে দিতে চেয়েছিলেন এবং সেই স্বামী বিবেকানন্দের স্বপ্নকে সত্য করার জন্য পরবর্তীকালে রামকৃষ্ণ মঠ এবং মিশনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং সেগুলি খুব সুনামের সঙ্গে চলছে এবং আমরা দাবি করতে পারি যে আমাদের এখান থেকে ছাত্রেরা যারা উত্তীর্ণ হয়ে বিভিন্ন জায়গায় কাজকর্ম করছেন সুনামের সঙ্গে, তারা কেবল উচ্চ পদে অধিষ্ঠিত হয়েছে তা না, অনেকাংশে তারা মানুষের মতন মানুষ তৈরি হতে পেরেছে। তার অজস্র উদাহরণ আছে
তার ব্যাখ্যা দেবার এখানে প্রয়োজন নেই। শুধু তাই নয়, আমাদের এখানে ছাত্র এবং ছাত্রীও এই শিক্ষা প্রতিষ্ঠানে বা রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরে আছে। আমি যখন এই ছাত্রী বললাম বলে আপনারা হয়তো মনে করবেন ছাত্রী আবার কোত্থেকে এলো। হয়তো অনেকের জানা নেই যে রামকৃষ্ণ মিশন আশ্রমের একটি শাখা আছে যাকে বলা হয় রামকৃষ্ণ মিশন আশ্রম লোক শিক্ষা পরিষদ। তার অন্তর্গত বহু এই বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়, ভোকেশনাল ট্রেনিং। আপনারা শুনে খুশি হবেন, সেখানে প্রায় 50% হচ্ছে ছাত্রী। আমাদের প্রাইমারি স্কুল শিশু বিদ্যাপীঠি, সেখানেও অনেক ছোট মেয়েরা পড়াশোনা করে। এবং বেশ কিছুদিন আগে রামকৃষ্ণ বিবেকানন্দ ইউনিভার্সিটি অফ ক্যাম্পাস নরেন্দ্রপুরে আছে, সেখানেও অনেক মেয়েরা পোস্ট গ্রাজুয়েশন কোর্স করে। তাছাড়া ব্লাইন্ড বয়েজ একাডেমিতে স্পেশাল বিএড কোর্স আছে, সেখানেও বেশ ভালো সংখ্যক ছাত্রীরা পড়াশোনা করে। তাছাড়াও এর সঙ্গে রয়েছে কমার্শিয়াল ইনস্টিটিউট, সেখানেও অনেক ছাত্রীরা কম্পিউটার ট্রেনিং ইত্যাদি নিয়ে থাকে। সেই জন্য রামকৃষ্ণ মিশন আশ্রমে কেবল যে ছাত্ররাই পড়াশোনা করে বা প্রশিক্ষণ নেয় তা নয়, বেশ ভালো সংখ্যায় রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরে বিভিন্ন ইউনিটে পড়াশোনা করে প্রশিক্ষণ নেয়। রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা দিয়ে থাকে এবং আজকে রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর কেবল রামকৃষ্ণ মিশনের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান নয়, এই সারা ভারতবর্ষে একটি সুপ্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান মধ্যে অন্যতম। আর আজকে এই রামকৃষ্ণ মিশন আশ্রম, যার যাত্রাপথ শুরু হয়েছিল 78 বছর আগে এবং ধীরে ধীরে আজকে এই প্রতিষ্ঠানটি মহিরুহে পরিণত হয়েছে এবং যার অনেকগুলি বিভাগ আছে। সেই বিভাগগুলি পড়ার এখন সুযোগ নেই। এত বড় প্রতিষ্ঠান, সকলের সহযোগিতায় এটি গড়ে উঠেছে। বিশেষ করে যারা সন্ন্যাসী, তাদের প্রচেষ্টায়, তাদের আত্মত্যাগে শিক্ষক এবং অন্য শ্রেণীর কর্মচারী, দাতা, শুভান্নোধ্যায়ী এবং ভক্ত, তারা এই প্রতিষ্ঠানকে সবসময় সহযোগিতা করে এসছেন, যার ফলে এই প্রতিষ্ঠানটি এত বড় হতে পেরেছে। তাদের সকলকে আজকের দিনে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং তাদেরকেও শ্রদ্ধা অবনত চিত্তে স্মরণ করি। আজকের এই পুণ্য দিনে শ্রীরামকৃষ্ণ, মা শারদা এবং স্বামী বিবেকানন্দের কাছে আন্তরিকভাবে প্রার্থনা করি যে এই শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি লাভ করুক এবং যাতে আরো ছাত্র এবং ছাত্রীদের শিক্ষা এবং প্রশিক্ষণ দিতে পারে। আজকের এই সভায় বক্তা হিসাবে উপস্থিত আছেন, যদি অনলাইনে, তিনি হচ্ছেন শ্রীমৎ স্বামী চেতনানন্দজি মহারাজ, যিনি মিনিস্টার ইনচার্জ হচ্ছেন সেন্ট লুইস, আমেরিকা। তাকে আমরা অনুরোধ করেছিলাম যে এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যদি আমাদের এই
উদ্দেশ্যে, ছাত্রদের উদ্দেশ্যে, অন্যদের উদ্দেশ্যে যদি কিছু বলেন তাহলে খুব ভালো হয়। তার কারণ চেতনানন্দজি মহারাজের যোগাযোগ বা সম্পর্ক রামকৃষ্ণ মিশন আশ্রম নন্দপুরের সঙ্গে অনেক দিনের। তিনি তা বলেছেন তার বক্তৃতায়, আমরাও তাও জানি। তাকে রামকৃষ্ণ মিশন আশ্রম নন্দপুরের তরফ থেকে স্বাগত জানাই, তাকে প্রণাম জানাই। আমাদের মধ্যে আর একজন বক্তা হিসাবে অনলাইনে উপস্থিত হয়েছেন, তিনি হচ্ছেন বারীন্দ্র সান্যাল, যিনি আমাদের মহাবিদ্যালয় এবং বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। তিনি বর্তমানে টাটা ট্রাস্টের সঙ্গে যুক্ত এবং তিনি এক সময় এই টাটা ট্রাস্টের তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন বা ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তিনি এত বড় পদে গিয়েও কিন্তু তার আলমা ম্যাটার রামকৃষ্ণ মিশন আশ্রম নন্দপুর স্কুল কলেজকে তিনি বলেননি। বহুভাবে তিনি শুধু রামকৃষ্ণ মিশন আশ্রম নন্দপুরকে নয় বা কলেজ বা মহাবিদ্যালয়কে নয়, রামকৃষ্ণ মিশনকে অনেকভাবে তিনি সাহায্য করেছেন। তার কথা মনে পড়ল এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বা তার আগে। সেই জন্যে তাকে অনুরোধ করেছিলাম আজকে কিছু বলার জন্য। তিনি সঙ্গে সঙ্গে সম্মত হয়েছিলেন এবং আজকে তার বক্তব্য তিনি একটু পরে অনলাইনে রাখবেন। আজকের এই অনুষ্ঠানে স্বামী লোকেশানন্দ মেমোরিয়াল বক্তৃতা দেবেন রামকৃষ্ণ মিশন আশ্রম নন্দপুরের সহ সম্পাদক স্বামী বাসবানন্দজি। আজকের অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন শ্রী মানস ঘোষ, যিনি রামকৃষ্ণ মিশন আশ্রম এগ্রিকালচার ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ, প্রিন্সিপাল। তিনি স্বামী লোকেশানন্দজির জীবনী পাঠ করে আমাদের সকলকে শোনাবেন। আজকে তিনি ধন্যবাদ জ্ঞাপন দেবেন শ্রী প্রশান্ত গিরি, যিনি রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের পরিচালক মন্ডলীর সভাপতি এবং খুবই বর্ষিয়ান কলেজের অধ্যাপক। তাকেও আজকে আন্তরিক স্বাগত জানাই। এবং আজকের অনুষ্ঠানে যে সঙ্গীত পরিবেশন করবেন তিনি হচ্ছেন অরূপ বিশ্বাস। তিনিও আমাদের মহাবিদ্যালয়ের অধ্যাপক এবং আমাদের স্কুলের একটি ছাত্র। সেও সঙ্গীত পরিবেশন করবে। এই সকলকে রামকৃষ্ণ মিশন আশ্রম নন্দপুরের পক্ষ থেকে আন্তরিক স্বাগত জানাই। আর যারা শুনছেন বা অনলাইনে শুনছেন বা যারা এই রামকৃষ্ণ মঠ মিশনের সঙ্গে যুক্ত, বিশেষ করে নরেন্দ্রপুর রামকৃষ্ণ আশ্রমের সঙ্গে যুক্ত, তাদের সকলকে আন্তরিক স্বাগত জানাই, অভিনন্দন জানাই। মঠ মিশনের যে কোনো শাখা কেন্দ্র রূপায়ণের পেছনে একটি দীর্ঘ ইতিহাস থাকে। পূজনীয় মহারাজ সেই জায়গাটিকে ছুঁয়ে গেলেন। আমরা আবার স্মরণ করলাম কিভাবে আমাদের এই প্রতিষ্ঠান ছোট্ট বীজ থেকে মহিরুয়ে পরিণত হয়েছে। এরপর আমরা যার কথা শুনব তিনি আশ্রম বিদ্যালয়ের এবং মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। অত্যন্ত কৃতিত্বের সঙ্গে পরবর্তীকালে খুব উচ্চ পদে আসীন ছিলেন। টাটা কনসালটেন্সির ভাইস প্রেসিডেন্ট পদে বৃত ছিলেন শ্রী বারীন্দ্র সান্যাল। উনি এই আশ্রম জীবনের কিছু কথা আমাদের সাথে ভাগ করে নেবেন। নমস্কার। নরেন্দ্রপুরের প্রতিষ্ঠা তিথির স্মরণে আয়োজিত এই ফোরামে আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য আমি স্বামী সর্বলোকানন্দজিকে বিশেষ করে ধন্যবাদ জানাই। আজ নরেন্দ্রপুর পরিবারের এই মিলন উৎসবে যোগ দিতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমার ফর্মেটিভ পিরিয়ড
1960 থেকে 1966 এই 6 বছর কেটেছে নরেন্দ্রপুরে। বলা ভালো সেটা নরেন্দ্রপুরেরও ফর্মেটিভ পিরিয়ড। তারপর জীবনযুদ্ধে ভালো মন্দ, সুখ অসুখ, আনন্দ হতাশা, এইসব বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে কেটে গেল 55টি বছর। মাত্র 6 বছরে আমি কি পেয়েছি নরেন্দ্রপুর থেকে, যে 5 দশকেরও বেশি সময় পরে এখনও নরেন্দ্রপুর আমার মননে এতটা জায়গা জুড়ে রয়েছে। জীবনে যতটুকু সাফল্য এসেছে, কেন ইচ্ছে করে তা নরেন্দ্রপুরকে উৎসর্গ করতে? আজকের দিনে এই প্রশ্নের উত্তর খুঁজব। আমরা সবাই জানি স্কুল, কলেজ, ব্লাইন্ড বয়েজ একাডেমি, লোকশিক্ষা পরিষদ ইত্যাদি সবকটি প্রতিষ্ঠান নিজের নিজের ক্ষেত্রে নিজস্ব পরিচয়ে ভাস্বর। ভারতে এবং বিদেশে বারবার এদের স্বীকৃতি মিলেছে। এদের শ্রেষ্ঠত্ব নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। কিন্তু নামি দামি এমন অনেক প্রতিষ্ঠান আছে যেখানে তৈরি হয়ে ছাত্ররা ভালো ভালো রেজাল্ট করছে। ধারাবাহিকভাবে নরেন্দ্রপুরের রেজাল্ট ভালো হলেও শুধুমাত্র রেজাল্টের নিরিখে আমরা নরেন্দ্রপুরকে শ্রেষ্ঠ বলবো কি? এর উত্তর যদি হয় না, তবে নরেন্দ্রপুর কেন শ্রেষ্ঠ? এই প্রশ্নের জবাবে আমার ব্যক্তিগত মতামত আমি জানাবো অভিজ্ঞতার ভিত্তিতে। প্রথম দিন থেকে আমরা পরিষ্কার বুঝে গেলাম যে নরেন্দ্রপুর শুধুমাত্র একটি বিদ্যাশিক্ষার জায়গা নয়। ভোরে উঠে প্রার্থনা করা থেকে শুরু করে সময় মতো ঘুমোতে যাওয়া, প্রতিটি অ্যাক্টিভিটির পেছনে রয়েছে একটি উদ্দেশ্য। নিজেদের ঘর, কমন বাথরুম পরিষ্কার রাখা, ঠাকুর ঘরের কাজ, দুবেলা নিজেদের খাবার পরিবেশন করা, কাপড় কাচা, দিনের পর দিন এইসব করতে করতে আত্মনির্ভরতা এসে গেল আপনি। সঙ্গে এলো একটা বোধ যে পড়াশোনার পাশাপাশি নিজেদের কাজ নিজেদেরই করতে হবে, আর কোনো কাজই ছোট নয়। বিকেলে খেলা অথবা জিম ছিল কম্পালসারি, এখনও নিশ্চয়ই আছে। আমাদের সময় কলকাতার কয়েকজন ফার্স্ট ডিভিশন প্লেয়ার আসতেন ফুটবল এবং ক্রিকেটের খেলা শেখাতে। পরে নিশ্চয়ই আরও অনেকে এসে থাকবেন। আমাদের মধ্যে অনেকেরই মাঠ ছিল প্রাণ, মন পড়ে থাকতো সেইখানে। জিমে আমার যোগাসনের প্রথম শিক্ষা। তখন মাঠ চত্বরে জিম বিল্ডিং ছাড়া অন্য কোনো স্ট্রাকচার ছিল বলে আমার মনে পড়ে না। এত বছর পরেও জিমের বাইরে লেখা নায়মাত্মা বলহীন লভ্য, এই কথাগুলি আমার স্মৃতিতে জ্বলজ্বল করছে। পড়াশোনার পাশাপাশি ডিবেট, নাটক, সাহিত্য এবং দর্শন চর্চার অফুরন্ত সুযোগ। আমি শুনেছি পরবর্তীকালে এই সুযোগ আরও বেড়েছে। স্কুলে এবং কলেজে আমাদের অনেকেই এই সুযোগের সদ্ব্যবহার করেছি সম্পূর্ণ। সেন্ট্রাল লাইব্রেরি ছিল একটি রত্ন খনি, অনেকটা সময় এখানে কাটাতাম। আজ শিক্ষা, গবেষণা, সাহিত্যের আঙিনায়, সিনেমার জগতে, সরকারি এবং বেসরকারি চাকরি ক্ষেত্রে এবং অন্যান্য প্রফেশনে, দেশে এবং বিদেশে নরেন্দ্রপুরের ছাত্রদের জয় জয়কার। নরেন্দ্রপুর শ্রীরামকৃষ্ণ মঠকে বেশ কয়েকজন কৃতি সন্ন্যাসী উপহার দিয়েছে। এসব কি কাকতালীয়, একটা হঠাৎ ঘটে যাওয়া ঘটনা? মোটেই নয়। আসল কারণ হলো এখানকার আকাশে বাতাসে সৃষ্টির অনুপ্রেরণা, ক্রিয়েটিভিটির তাগিদ তরঙ্গায়িত হয়ে চলেছে, আর ফল্গু নদীর মতো বয়ে চলেছে আধ্যাত্মিকতার একটা ধারা। আমার মনে হয় নরেন্দ্রপুরের সবচেয়ে বড় কৃতিত্ব হলো এমন একটি স্বপ্নের পরিবেশ, আবহাওয়া তৈরি করা এবং সেই আবহাওয়ায় কিশোরদের বেড়ে ওঠার সুযোগ দেওয়া। এই আবহাওয়ায় আমার বেড়ে ওঠা এবং প্রকৃত অর্থেই আমি নরেন্দ্রপুরেরই সৃষ্টি। এবার পড়াশোনার কথা একটু বলি। স্কুলে অন্য শিক্ষকদের সঙ্গে আমাদের পড়াতেন কলেজের অধ্যাপকেরা। কলেজে শিক্ষক হিসেবে আমরা পেয়েছিলাম এমন সব গুণী মানুষদের যাদের কাছে পড়তে পারলে যে কোনো কলেজ ধন্য মনে করত। কয়েকজনের নাম মনে পড়ছে: বিজয়কালী গোস্বামী, এস.এন. মুখার্জি, অবলা চৌধুরী, কুলদা চৌধুরী, ডি.কে. মিত্র, সরোজ রয়, রমেশ সেন, ক্ষিতীশ রায়, পি.কে. রয়, গোবিন্দ ভট্টাচার্য এবং আরও অনেকে। এরা ছিলেন তখনকার শিক্ষকতার জগতে স্বনামধন্য পুরুষ। আর বিকাশ সান্যাল, বাসুদেব বর্মন, প্রণব ঘোষ, যুধিষ্ঠির দা, প্রশান্ত দা, এরা পরবর্তীকালে বিখ্যাত হলেও
তখন ঘরের মানুষ। এমন গুণীজনের সমাবেশের মতো শক্ত কাজ শুরু থেকেই করা সম্ভব হয়েছিল, আর তাই অচিরে নরেন্দ্রপুর চলে এসেছিল লাইমলাইটে। রামকৃষ্ণ মিশনের এমন বৈশিষ্ট্য যে বছরের পর বছর সেই সেট করা হাই স্ট্যান্ডার্ড আরও উঁচু হয়েছে। নরেন্দ্রপুরের কোনো বায়াস আমার চোখে পড়েনি। আমাদের কখনো বলা হয়নি যে ঠাকুরের এবং স্বামীজির দেখানো পথই একমাত্র পথ। আমরা রবীন্দ্র চর্চা, আধুনিক সাহিত্য, বিশ্ব সাহিত্য চর্চা করেছি অবাধে। নানা রকম দর্শনের বিশাল ভাণ্ডার ছিল লাইব্রেরিতে। যার যা ইচ্ছা, যা ভালো লাগে তার চর্চায় কোনো রকম কোনো বাধা ছিল না। আমাদের চোখের সামনে এক বিশাল দুনিয়া উন্মোচিত হয়ে গেল নরেন্দ্রপুরে এসে। আমার জীবনের ড্রাইভিং ফোর্স হয়ে উঠল স্বামীজির একটি কথা, খোট, কদিনের জন্য জীবন, জগতে যখন এসেছিস একটা দাগ রেখে যা, নতুবা গাছ পাথরও তো হচ্ছে, মরছে। ওইরূপ জন্মাতে মরতে মানুষের কখনো ইচ্ছা হয় কি? সকলকে এই কথা শোনাগে, তোমাদের ভেতরে অনন্ত শক্তি রয়েছে, সেই শক্তিকে জাগিয়ে তোলো। যখনই জীবনে অসাফল্য এসেছে, অবসাদ এসেছে, স্বামীজির কথা আমার জন্য টনিকের মতো কাজ করেছে। জীবনের শেষ প্রান্তে এসে এটা আমার স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে নরেন্দ্রপুরে পেয়েছি আমি আমার জীবন দর্শন, আমার জীবনী শক্তি। ঠাকুর, মা, স্বামীজিতে সম্পৃক্ত একটি পরিবেশ ছাড়া এটা সম্ভব ছিল না। পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য নয়, বেঁচে থাকার যথার্থ অর্থ উপলব্ধির জন্য নরেন্দ্রপুরে আসতে হবে। যে প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম, কেন নরেন্দ্রপুর শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ কেননা নরেন্দ্রপুর একটা সম্পূর্ণ মানুষ হতে শেখায়। আমরা জানি স্বামীজি বিশ্বাস করতেন শিক্ষা হচ্ছে মানুষের ভেতর সেই পূর্ণতা যা প্রথম থেকেই বিদ্যমান, তারই প্রকাশ। এই প্রকাশ কিভাবে হবে? স্বামীজি বলছেন, যে অনুশীলন দ্বারা ইচ্ছা শক্তির প্রবাহ ও অভিব্যক্তির নিয়ন্ত্রণাধীনে আসে এবং ফলপ্রসূ হয়, তাকেই বলা হয় শিক্ষা। নরেন্দ্রপুর ঠিক এই কাজটি করেছে এবং করে চলেছে। ভালো রেজাল্ট তো করতেই হবে, কিন্তু আরও ইম্পর্ট্যান্ট হলো ভালো মানুষ হতে হবে। তাই নরেন্দ্রপুর ভালো মানুষ তৈরির কারখানা। শরীরের ও চরিত্রের সামগ্রিক বিকাশ যার লক্ষ্য, ইভেন দ্য বেস্ট ক্যান বি ইমপ্রুভড যার বিশ্বাস। তাই এমন একটি প্রতিষ্ঠান কোথাও খুঁজে পাবে না গো তুমি। আজকের পুণ্য দিনে আমি 3 জন সন্ন্যাসীকে বিশেষ করে স্মরণ করতে চাই, শ্রদ্ধা জানাতে চাই, যারা আমার ফর্মেটিভ পিরিয়ডে আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। স্বামী লোকেশ্বরানন্দজি, কানাই মহারাজ। আমাদের বড় মহারাজকে প্রথম দেখি যোগানন্দ ভবনের লনে। তিনি এলেন, দেখলেন এবং আমাদের সবাইকে জয় করলেন। স্মিত হাসি, ঝকঝকে পার্সোনালিটি। প্রথম দেখেই মনে হলো বুদ্ধদেব পুনর্জন্ম নিয়েছেন। কোনো ভাষণ নয়, কি করতে হবে কি করতে হবে না সেসব নয়। বললেন, তোমাদের সঙ্গে গল্প করতে এসেছি। জমে গেল আড্ডা। এরপর হামেশাই দেখা হতো। বিকেলে কর্মী ভবন থেকে উনি ধীরে ধীরে স্কুলের দিকে আসতেন। আমরা প্রণাম করলে প্রত্যেককে জিজ্ঞেস করতেন হস্টেলে কোনো অসুবিধা হচ্ছে কিনা, কারোর শরীর খারাপ হলে খবর নিতেন কি পথ্য দেওয়া হচ্ছে। একটা কথা বলি, অনেক কথাই মনে পড়ছে, অনেক অ্যানেকডোটও মনে পড়ছে। একটা কথাই বলি যে তার অকিঞ্চিতকর ঘরে আমাদের ছিল অবাধ প্রবেশের অধিকার। হাতের কাছে যা থাকতো মুড়ি, চিড়ে ভাজা আমাদের খাওয়াতেন। এমন স্নেহের দৃষ্টিতে দেখতেন যে সে দৃষ্টি আজও ভুলতে পারি না। আর ওর আরেকটা বৈশিষ্ট্য ছিল, এত সুন্দর সহজ সুন্দর করে এমনভাবে বলতেন কথাগুলি যে মনে বসে যেত। মাঝে মাঝে বলতেন নরেন্দ্রপুরিয়ানদের চরিত্রবল যেন তাদের বিশেষ পরিচিতি হয়, সমস্ত জীবন যেন তারা এই পরিচিতি বহন করে। আমরা সবাই জানতাম কি কঠিন ছিল নরেন্দ্রপুরের সেই প্রথম দিকের জীবনটা। আশেপাশের গ্রামের লোকেরা জমি অধিগ্রহণ মোটেই ভালোভাবে নেয়নি, হোক না তার ন্যায্য মূল্যে কেনা। লোকেশ্বরানন্দজির টাইটানিক পার্সোনালিটি এবং পার্সিভারেন্স ছাড়া নরেন্দ্রপুরের প্রতিষ্ঠা এবং বিস্তার সম্ভব ছিল না।
আমাদের কাছে তিনি তাই একটি ঐতিহাসিক নায়ক। গোলপার্কে তার অসাধারণ কীর্তির কথা ছেড়ে দিলেও নরেন্দ্রপুরকে প্রতিষ্ঠা করা এবং সদ্য গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলোকে সর্বভারতীয় মর্যাদা এনে দেওয়ার জন্য কানাই মহারাজকে ভবিষ্যৎকাল মনে রাখবে। একগুচ্ছ সর্বত্যাগী যুবক অর্জুনদের উদ্বুদ্ধ করে পাখির চোখ বিদ্ধ করার মতো তাদের নিজ নিজ লক্ষ্যে চালিত করলেন। যে স্বপ্ন দেখেছিলেন তাকে রূপ দিলেন। ব্যক্তিগতভাবে আমি আমার প্রফেশনাল জীবনে কানাই মহারাজকে অনুসরণ করেছি একলব্যের মতো। মূল্যবোধের সঙ্গে কোনো রকম আপোষ না করে কিভাবে লক্ষ্য ভেদ করা যায় সেই শিক্ষা আমার কানাই মহারাজের কাছ থেকে। স্বামী অশোক্তানন্দজি, আমরা যখন ক্লাস 9-এ, তিনি ছিলেন ব্রহ্মচারী অমর চৈতন্য। আমাদের বিষ্ণুদা, আমরা যেমন ভয় করতাম তেমনি ভক্তি করতাম। নিজে ছিলেন কঠোর ডিসিপ্লিনের মানুষ, আর আমাদের কাছে আশা করতেন এই ডিসিপ্লিন হোক আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য। যেমন কঠোর তেমনি কোমল। বলতেন এই আশ্রম শুধু বিদ্যাশিক্ষার জন্য নয়, সামগ্রিক বিকাশের জন্য। এর নিয়ম মানতে পারলে তবে এখানে থাকবে, নচেত নয়। বছরে একবার করে ছাত্রদের করা জিনিস দিয়ে এক্সিবিশন হতো। আমরা বিপুল উৎসাহ নিয়ে নানা রকম মডেল এবং এক্সিবিশন মেটেরিয়াল তৈরি করতাম। অভিভাবকরা এবং বাইরের নিমন্ত্রিতরা আসতেন। মনে আছে একবার সত্যেন বোস এলেন আমাদের এক্সিবিশন দেখতে। বিখ্যাত লোকেদের মাঝে মাঝে আমন্ত্রণ করে আনা হতো। ভারতবর্ষের শ্রেষ্ঠ মানুষদের সঙ্গে ছাত্রদের পরিচয় করিয়ে দেওয়ার মতো দূরদৃষ্টি বড় মহারাজের এবং বিষ্ণুদার ছিল। এখানে বলা উচিত আমাদের ক্লাস 11-এর শেষের দিকে স্বামী প্রভানন্দ, আমাদের বরুণদা এলেন প্রধান শিক্ষক হয়ে বিষ্ণুদার জায়গায়। তাঁর অবদানও আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। প্রতিটি ছাত্রের নাম মনে থাকতো বিষ্ণুদার। মনে আছে 25 বছর পরে আমি বিষ্ণুদার সঙ্গে দেখা করতে গিয়েছি। তখন তিনি আমেরিকা থেকে ফিরে নরেন্দ্রপুরের অধ্যক্ষ। অ্যাডমিন বিল্ডিংয়ের করিডোরে আমাকে দেখে জড়িয়ে ধরে আমার নাম উচ্চারণ করে আমাকে বললেন, তুমি কেমন আছো, এতদিন আসনি কেন? আমি অবাক ওর স্মৃতিশক্তি দেখে। ঢিলে ঢালা হলে জনপ্রিয় হওয়া যায়, সংগঠন করা যায় না, লক্ষ্যে পৌঁছানো যায় না। আমার এই শিক্ষা বিষ্ণুদের কাছ থেকে পাওয়া। স্বামী মুমুক্ষানন্দজি, কলেজে এসে রঞ্জনদাকে আমরা পেয়েছিলাম প্রিন্সিপাল হিসেবে। আমরা ছিলাম 4th ব্যাচ। তখন কলেজের এত নামডাক ছিল না, কিন্তু সব দিক দিয়েই শ্রেষ্ঠ কলেজগুলির সঙ্গে এক সারিতে বসার যোগ্য ছিল। রঞ্জনদা ছিলেন সবার থেকে আলাদা। ব্রহ্মানন্দ ভবনে থাকতেন। সদ্য গড়ে ওঠা একটি কলেজের হাজার সমস্যার মধ্যে নিজের কঠোর সাধনার জন্য সময় করে নিতেন। অত্যন্ত নম্র নিচু স্বরে কথা বলতেন, কিন্তু স্ট্রং পার্সোনালিটি ছিল এবং তা সহজেই বোঝা যেত। অনাবশ্যক কথার লোক তিনি ছিলেন না। শুধুমাত্র একাডেমিক এক্সেলেন্স নয়, ছাত্রদের সার্বিক চারিত্রিক বিকাশের জন্য অনেকটা সময় দিতেন। দু একটি ব্যক্তিগত অভিজ্ঞতা বলি। বিবেকানন্দ জন্ম শতবর্ষ উপলক্ষে নানা রকম অনুষ্ঠানের মধ্যে একটি হয়েছিল, সিম্পোসিয়াম হয়েছিল স্বামী রঙ্গনাথানন্দজির উপস্থিতিতে। 5 জন ছাত্রকে নির্বাচন করা হলো। আমাদের প্রত্যেককে বই দিয়ে উৎসাহ দিয়ে রঞ্জনদা বললেন, বিবেকানন্দকে আগে ভালো করে পড়ো, জানো, তারপর নিজের মতো করে বলো। আমি মনে আছে আমি বিষয় নির্বাচন করলাম বিবেকানন্দ ও সমাজতন্ত্র। ব্রহ্মানন্দ ভবনের হলে অনুষ্ঠানের দিন রঙ্গনাথানন্দজি এবং কানাই মহারাজের প্রশংসা পেয়ে আমরা যেমন খুশি, রঞ্জনদা ততোধিক খুশি। রঞ্জনদার সাহায্য ছাড়া সিম্পোসিয়ামের স্ট্যান্ডার্ড এত হাই হতো না। মক পার্লামেন্ট করালেন ব্রজনন্দন সিনহা, গীতি আলেখ্য করালেন প্রফুল্ল দাস, নাটক করালেন সুদর্শন দা। সব খুব সাকসেসফুলি আমরা করেছি। ডিবেট হয়েছে অনেকবার। এসবে অংশগ্রহণ করেছি এবং নিজেকে ঋদ্ধ করেছি। কত কথা মনে পড়ছে। রঞ্জনদা নিজে নিতেন ইন্ডিয়ান কালচারের ক্লাস। তাঁর কাছেই প্রথম শিক্ষা আমার ভগবদ গীতা অ্যান্ড
জীবনে চেষ্টা করেছি এই বিষয়টা আরেকটু জানতে। আরেকটি কথা বলতেই হবে, আমি যখন গার্হস্থ্য জীবন শুরু করার সিদ্ধান্ত নিলাম, তাঁর আশীর্বাদ চেয়ে পাঠালাম। রঞ্জনদা লিখলেন, পড়ে শোনাচ্ছি, দেশের অবস্থা, সমাজের অবস্থার ঠিক উন্নতি তখনই সম্ভব যখন দেশে সৎ ও আদর্শনিষ্ঠ গৃহীর সংখ্যা ও সন্ন্যাসীর সংখ্যা বহু পরিমাণে বৃদ্ধি হবে। কর্তব্যনিষ্ঠায় ও সততায় আদর্শস্থল হও, নিজেদের ও দশের যথাসাধ্য কল্যাণ করো, এই প্রার্থনা করি শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে। আমি এই আদেশ পালন করার চেষ্টা করেছি সমস্ত জীবন। নিজের কল্যাণ তো সবাই করে, কিন্তু রঞ্জনদা লিখলেন, দশের যথাসাধ্য কল্যাণ করো। এমন গুরুর আদেশ আর কোথায় পাবো নরেন্দ্রপুর ছাড়া? আজ নরেন্দ্রপুরের প্রতিষ্ঠা তিথিতে বারবার মনে হচ্ছে, আমাদের প্রত্যেককে ঠাকুর নিয়োজিত করেন নির্দিষ্ট সময়ে নিজ নিজ কর্তব্য সাধনের জন্য। যে কোনো প্রতিষ্ঠান মহান হয়ে ওঠার পেছনে অনেকের ত্যাগ, তিতিক্ষা ও অবদান থাকে। আজকের নরেন্দ্রপুর হয়ে ওঠার পেছনেও অনেকের অবদান রয়েছে। 3 জন বরেণ্য সন্ন্যাসীর কথা বললাম, এছাড়া অনেক সন্ন্যাসী, ব্রহ্মচারী, গৃহী ও কর্মচারী এই মহান প্রতিষ্ঠানকে আজকের উচ্চতায় নিয়ে আসার জন্য নিরলস কাজ করেছেন এবং করে চলেছেন। প্রথম দিন থেকে যে হাই স্ট্যান্ডার্ড সেট করা হয়েছে, ভবিষ্যৎ প্রজন্ম তাকে আরও উচ্চতায় নিয়ে যাবে এই বিশ্বাস আমাদের রয়েছে। এই মস্ত পরিবারের একজন সদস্য হিসেবে আমি অত্যন্ত গর্বিত। জয় হোক ঠাকুর, মা আর স্বামীজির, আর তার সঙ্গে নরেনের নামাঙ্কিত নরেন্দ্রপুরের। নমস্কার। রামকৃষ্ণ মিশন আশ্রমের রূপকার স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ বেশ কিছু বছর আগে মহারাজের দেহান্তর হয়েছে। তার পরবর্তীকালে এই প্রতিষ্ঠা দিবসে একটি লোকেশ্বরানন্দ মেমোরিয়াল লেকচার প্রত্যেক বছর অনুষ্ঠিত হয়। এই বছরও তার ব্যতিক্রম নয়। প্রথা অনুযায়ী স্বামী লোকেশ্বরানন্দ মেমোরিয়াল লেকচারের আগে, অর্থাৎ এই স্মারক বক্তৃতার আগে, মহারাজের জীবনী পাঠ করা হয়। মহারাজের জীবনী পাঠ করবেন আমাদের আশ্রমের এগ্রিকালচারাল ট্রেনিং সেন্টারের প্রিন্সিপাল ডক্টর মানস ঘোষ মহাশয়। নমস্কার। স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের জীবনী। রামকৃষ্ণ মঠ ও মিশনের বরেণ্য সন্ন্যাসী স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ পশ্চিমবঙ্গ তথা পূর্ব ভারতের শিক্ষা ও সংস্কৃতির জগতে বহু পরিচিত এক ব্যক্তিত্ব। পূজনীয় মহারাজের জন্ম 1909 খ্রিস্টাব্দের 19 এপ্রিল পূর্ববঙ্গের অর্থাৎ বর্তমানের বাংলাদেশের খুলনা জেলার সাতক্ষীরা মহকুমার কেরাগাছি গ্রামে। মায়ের নাম শিখরবাসিনী আর বাবার নাম বসন্ত কুমার বন্দ্যোপাধ্যায়। মহারাজের বয়স যখন 2-1 মাস, তখন এক পরিব্রাজক সন্ন্যাসী মায়ের কোলে এই ছোট্ট শিশুটিকে দেখে বলেছিলেন, এই ছেলেটিকে খুব যত্ন করো, এ যদি বেঁচে থাকে তবে নাম রেখে যাবে। সার্থক সেই সন্ন্যাসীর ভবিষ্যৎবাণী। মহারাজের পূর্বাশ্রমের নাম ছিল শিবপদ, ডাকনাম কানাই। 1933-এ উনি খ্রিস্টাব্দে রামকৃষ্ণ সংঘে উনি যোগ দেন। দীক্ষাগুরু পূজ্যপাদ মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজি, আর 1938 খ্রিস্টাব্দে আনুষ্ঠানিক ব্রহ্মচর্য দীক্ষা হয় স্বামী বিজ্ঞানানন্দজির কাছে, নাম হয় সুব্রত চৈতন্য। এবং 1944 খ্রিস্টাব্দে স্বামী বিরজানন্দজি মহারাজের কাছে সন্ন্যাস পান, নাম হয় স্বামী লোকেশ্বরানন্দ। সংঘে যোগ দেওয়ার পর কয়েক বছর দেওঘর, চেরাপুঞ্জি ও মায়াবতী আশ্রমে কাটিয়ে 1946 সালে উত্তর কলকাতায় পাথুরিয়া ঘাটায় রামকৃষ্ণ মিশন ছাত্রাবাসের দায়িত্ব গ্রহণ করেন এবং ক্রমশ এটিকে ভারতের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নরেন্দ্রপুরে রূপায়িত করেন। নরেন্দ্রপুরের প্রতিষ্ঠাতা এবং প্রথম অধ্যক্ষ
স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজি। স্বামী বিবেকানন্দের আদর্শে পশ্চিমবঙ্গের গ্রাম সংগঠন, বস্তি উন্নয়ন এবং যুব শক্তি বিকাশের ক্ষেত্রেও তার অবদান অপরিসীম। আবার একই সঙ্গে তিনি ছিলেন বহু রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য ও শাস্ত্র গ্রন্থের সম্পাদক ও রচয়িতা। তার রচিত গ্রন্থগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল তব কথামৃতম, অনন্য পুরুষ শ্রীরামকৃষ্ণ, উপনিষদের প্রথম এবং দ্বিতীয় ভাগ, শ্রীমদ্ ভগবদ গীতা, বিবেক চূড়ামণি, আর ইংরেজিতে রিলিজিয়ন অ্যান্ড কালচার, প্র্যাকটিক্যাল স্পিরিচুয়ালিটি, রামকৃষ্ণ পরমহংস, লেটার্স ফর স্পিরিচুয়াল সিকার্স, উপনিষদ in 9 volumes, Vedanta in practice, Science and Religion, The Way to God, Religion, Theory and Practice ইত্যাদি। এছাড়াও সম্পাদিত পুস্তকগুলির মধ্যে যেগুলি বিশেষ দৃষ্টি আকর্ষণ করে সেগুলি হল চিন্তানায়ক বিবেকানন্দ, শতরূপে সারদা, পরিব্রাজক স্বামীজি দেশে ও বিদেশে, স্বামী বিবেকানন্দ মনীষীদের চোখে, বিবেকানন্দের ভারত প্রত্যাবর্তন, ভারতের নিবেদিতা, ওয়ার্ল্ড থিঙ্কার্স অন রামকৃষ্ণ বিবেকানন্দ ইত্যাদি। এছাড়াও বিভিন্ন পত্রপত্রিকায় ইংরেজি ও বাংলায় অজস্র প্রবন্ধ লিখেছেন মহারাজজি। বিশিষ্ট শিক্ষাবিদ এবং ভারতীয় দর্শন ও রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের একজন বিশেষজ্ঞ হিসাবে স্বামী লোকেশ্বরানন্দ দেশে ও বিদেশে বহুবার আমন্ত্রিত হয়েছেন। বহির্ভারতে যেসব দেশে তিনি আমন্ত্রিত হয়েছেন তার মধ্যে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, সুইজারল্যান্ড, ইতালি, আমেরিকা, কানাডা, জাপান, মরিশাস, সোভিয়েত রাশিয়া, লিথুয়ানিয়া, লাটভিয়া, জার্মানি ও বালগেরিয়া, অক্সফোর্ড ইউনিভার্সিটি, কেমব্রিজ, সারবন, হামবোল্ড ও বার্লিন ইউনিভার্সিটি এবং সোভিয়েত রাশিয়ার অত্যন্ত প্রভাবশালী দুটি সংস্থা রাইটার্স ইউনিয়ন এবং একাডেমি অফ সায়েন্সে তিনি ভারতের সংস্কৃতি, ঐতিহ্য ও রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবান্দোলন সম্পর্কে ভাষণ দিয়েছেন। তিনি যখন ভাটিকান সিটি যান, পোপের পক্ষ থেকে তাকে বিশেষ সম্মান জানানো হয়। 1973 খ্রিস্টাব্দে নরেন্দ্রপুর ছাড়ার পরে জীবনের শেষ 25 বছর তিনি ছিলেন দক্ষিণ কলকাতার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্কৃতি কেন্দ্র রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের অধ্যক্ষ। তার আমলেই এই প্রতিষ্ঠানটির পরিচিতি দেশ বিদেশের পণ্ডিত মহলে ছড়িয়ে পড়ে। খুব অল্প রোগভোগের পর কর্মরত অবস্থায় 31শে ডিসেম্বর 1998 সালে তিনি লোকান্তরিত হন। নরেন্দ্রপুরের রূপকার মহাপ্রাণ এই সন্ন্যাসীর মন ছিল করুণায় বিগলিত, ঠিক যেন মায়ের মতো। রাজকীয় মহিমা আর দিব্য ঐশ্বর্য ঘিরে থাকত তাকে। সৌম্য প্রশান্ত মূর্তির মধ্যে মধুর হাসি যুক্ত হয়ে দর্শনার্থীকে সন্তুষ্ট না করে পরম মমতায় আশ্বস্ত করত। তাকে একবার দেখলে বারংবার দেখতে ইচ্ছে করত। এমনই সম্মোহনী অথচ দিব্য শক্তির বিচ্ছুরণ ঘটত তার জীবন থেকে। তাকে নিয়ে আমাদের সকলের গর্ব, সকলের গৌরব এবং তাকে নিয়েই আমাদের উৎসব। এই সকলের মধ্যে পড়েন যারা আগের নরেন্দ্রপুরে এসেছেন, যারা এখন নরেন্দ্রপুরে আছেন এবং যারা ভবিষ্যতে নরেন্দ্রপুরে আসবেন। সবাই মহারাজজিকে আমাদের শতকোটি প্রণাম জানাই। জয় শ্রীরামকৃষ্ণ। মহাপুরুষদের জীবনী শুনলে আমাদের শ্রবণ মঙ্গল হয়। এই লোকেশ্বরানন্দজি মহারাজের জীবনী আমরা যত শুনব আমরা তত অনুপ্রাণিত হব। এমনই একটি দিনে স্বামী লোকেশ্বরানন্দ স্মারক বক্তৃতা প্রদান করবেন আশ্রমের
সহকারী সম্পাদক স্বামী বাসবানন্দজি মহারাজ। স্বামী বাসবানন্দজি মহারাজ বলবেন শ্রীরামকৃষ্ণের মহিমা এই সম্পর্কে। মহারাজকে অনুরোধ করব ওনার বক্তব্য প্রদানের জন্য। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুরের এই যে প্রণামন্ত্র স্বামীজি রচনা করেছিলেন, সেখানে স্বামীজি বললেন ঠাকুর ধর্মের স্থাপনকর্তা। একথা বলেননি যে শুধু হিন্দু ধর্মের স্থাপনকর্তা, আর বললেন সর্বধর্ম স্বরূপ ও অবতার বরিষ্ঠ, অর্থাৎ অবতারদের মধ্যে শ্রেষ্ঠ। একই তাঁর গুরুভক্তির পরাকাষ্ঠা বা অতিশয় উক্তি। আমরা খুব ভালো করে শ্রীরামকৃষ্ণের জীবন অনুধাবন করলে এই কথার মর্মার্থ অনুধাবন করতে পারব। শ্রীরামকৃষ্ণ যখন আবির্ভূত হয়েছিলেন তখন ভারতীয় উপমহাদেশ ব্রিটিশ সাম্রাজ্যের অধীন ছিল। তাঁর জীবনের সঙ্গে যীশুখ্রিস্টের জীবনের অনেক মিল পাওয়া যায়। যীশুখ্রিস্টের সময় জেরুজালেম ছিল রোম সাম্রাজ্যের অধীন। সেই সময় এই ভারতীয় উপমহাদেশে সাধারণ মানুষের অবস্থা এতটাই শোচনীয় হয়েছিল যা সম্ভবত পূর্বে কখনো হয়নি। শ্রীরামকৃষ্ণ যে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন সে পৃথিবী বৈদিক যুগের পৃথিবী নয়, রামায়ণ মহাভারত বা পৌরাণিক যুগের পৃথিবী নয়, বুদ্ধ শঙ্করাচার্য রামানুজাচার্য বা শ্রীচৈতন্য মহাপ্রভুর সময়কার পৃথিবী নয়, হেরোডোটাস বা টলেমির ভূগোলের পৃথিবী নয়। কারণ এই পৃথিবীতে তখন নতুন নতুন ভূখণ্ড আবিষ্কৃত হয়েছে। প্রাচীনকাল হতে সিল্ক রুট ধরে ভারতের সঙ্গে ইউরোপের যে বাণিজ্য ব্যবস্থা চালু ছিল তা বন্ধ হয়ে গেল যখন তুর্কিরা ভূমধ্যসাগরের জলপথ ও এশিয়া মাইনরের স্থলপথ বন্ধ করে দিল। ইউরোপের সঙ্গে বাণিজ্য ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়াতে ইউরোপ ক্রমে দরিদ্র হয়ে যেতে লাগলো। বিভিন্ন ইউরোপিয়ান রাজন্যবর্গের সহায়তায় নাবিকগণ চেষ্টা করতে লাগলেন ভারতবর্ষে পৌঁছবার। তাদের ভারতবর্ষে আসবার ফলস্বরূপ আবিষ্কৃত হলো আমেরিকা, অস্ট্রেলিয়া মহাদেশ ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ। ভারতবর্ষের আসার প্রচেষ্টায় ইউরোপিয়ানদের কপাল খুলে দিল। পৃথিবীর বিভিন্ন দেশে উপনিবেশ স্থাপনের প্রচেষ্টা ইউরোপিয়ানদের ভিতর তীব্র প্রতিযোগিতা নিয়ে এলো। এর মধ্যে 1498 খ্রিস্টাব্দে উত্তর মহাসাগর ঘুরে ভাস্কো দা গামা এসে পৌঁছলেন কেরালার কালিকট বন্দরে। এরপরে কয়েকশো বছর ধরে ইউরোপিয়ান জাতির এই ভারতবর্ষের দখল নিয়ে তীব্র প্রতিযোগিতা। শেষ পর্যন্ত ব্রিটিশরাই এই ভারতীয় উপমহাদেশে দখল নিয়ে নিল। এই উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্যের স্থায়িত্ব রক্ষা করবার জন্য মেকলে 1835 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টে একটি বক্তৃতা দিলেন। তিনি বললেন ভারতবর্ষে যদি তাদের সাম্রাজ্য স্থায়ী করতে হয় তবে ভারতবর্ষকে ব্রিটিশ শিক্ষায় শিক্ষিত করতে হবে। সেই উদ্দেশ্য নিয়ে যে ভারতীয় শিক্ষা ব্যবস্থা কী হবে তা চালু করবার ভার পড়ল মেকলের হাতে। তার নেতৃত্বে 1836 খ্রিস্টাব্দে ব্রিটিশ এডুকেশন ভারতবর্ষে চালু হয়। সেই বছরই শ্রীরামকৃষ্ণ আবির্ভূত হলেন। আমরা তার পরে দেখব এই ব্রিটিশ এডুকেশন ভারতবর্ষের কাছে একটা কালচারাল ইনভেশন হয়ে দাঁড়িয়েছিল। এই শিক্ষায় যারা শিক্ষিত হচ্ছিল তাদের মধ্যে নিজের ধর্মের প্রতি অনাস্থা, অশ্রদ্ধা এবং পাশ্চাত্য শিক্ষা সভ্যতা সংস্কৃতি যে ভারতীয় শিক্ষা সভ্যতা সংস্কৃতির চাইতে অনেক শ্রেষ্ঠ,
এই ধারণা নিয়ে আসছিল। এই উদ্দেশ্যেই কিন্তু ব্রিটিশ এই শিক্ষা ব্যবস্থা চালু করেছিল। পাশ্চাত্য দর্শন, পাশ্চাত্য বিজ্ঞানের চর্চা, এসবই তাদের মধ্যে এই ধারণা সৃষ্টি করেছিল যে ভারতীয় শিক্ষা যে হাজার হাজার বছর ধরে ভারতীয় সভ্যতা সংস্কৃতির যে চর্চা ভারতবর্ষে চলেছে সেগুলি সবই ভ্রান্ত। আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে তাদের মধ্যে সন্দেহবাদ এলো। ওয়েস্টার্ন যে ফিলোসফি তা মানুষের মধ্যে একটা সন্দেহবাদের সৃষ্টি করলো। অ্যাগনস্টিক ফিলোসফি এবং সায়েন্টিফিক মেটেরিয়ালিজমের ধারণা ভারতবর্ষের শিক্ষিত মানুষের মধ্যে এক নতুন ভাবনা চিন্তা নিয়ে এলো। তাদের শিক্ষার নিজস্ব সভ্যতা সংস্কৃতির প্রতি যে অনাস্থা, এর ফলশ্রুতি যে কি বিষময় হলো আমরা দেখতে পাচ্ছি যে সেই সময় এই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে বিশেষত ডিরোজিওর যে যুক্তিবাদী ভাবনা চিন্তা তার দ্বারা প্রভাবিত হয়ে ইয়াং বেঙ্গল তারা মদ মাংস খেয়ে হিন্দুদের বাড়িতে তার হাড়গোড় ছুঁড়ে ছুঁড়ে ফেলতো আর গোহার গোহার বলে চিৎকার করত আর উল্লাস প্রকাশ করত। আমরা দেখেছি যে স্বামী বিবেকানন্দের মতো মানুষ পর্যন্ত এই পাশ্চাত্য শিক্ষার দ্বারা প্রভাবিত হয়েছেন। তার মধ্যে ঈশ্বর আছেন কিনা এই সন্দেহ দেখা দিয়েছে। তিনি দক্ষিণেশ্বর কালীবাড়িতে আসতেন কিন্তু মা কালীকে প্রণাম করতেন না। তার সেই সময়কার বন্ধু রাখাল, পরবর্তীকালে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ মা কালীকে প্রণাম করছেন, এটা জানতে পেরে স্বামীজি তাকে বকাঝকা করছেন, কেন তুমি মা কালীকে প্রণাম করেছ? পরবর্তীকালে আমরা দেখব যে শ্রীরামকৃষ্ণের প্রভাবে তাঁর শিক্ষায় শিক্ষিত হয়ে স্বামী বিবেকানন্দ তাঁর দুর্যোগের সময় সেই মায়ের কাছে গেছেন এবং মাকে জীবন্ত দেখে জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য প্রার্থনা করছেন। ঠাকুর যখন কলকাতায় ছিলেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বরে ছিলেন, সেই সময় ভারতবর্ষে অনেকগুলি পরিবর্তন হয়। কলকাতা তখন ব্রিটিশ সাম্রাজ্যের রাজধানী। 1797 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ অনুষ্ঠিত হয়। তার পরের বছর 1858 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ক্ষমতা চলে যায় রানী ভিক্টোরিয়ার হাতে। সেই সময় ভারতবর্ষ, ভারতীয় উপমহাদেশ শাসন করবার জন্য কলকাতায় থেকে ব্রিটিশ ভাইসরয়রা তাদের শাসন পরিচালনা করবার জন্য নতুন নতুন আইন ব্যবস্থা চালু করছেন, যেটা ভারতীয়দের জীবনে আরও দুঃখ কষ্ট আনয়ন করছে। কলকাতাতে সেই সময় ফোর্ট উইলিয়াম কলেজ, হিন্দু কলেজ, মেডিকেল কলেজ, হাইকোর্ট এসব প্রতিষ্ঠা হয়েছে। আবার চাকাও ঘুরতে শুরু করেছে। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করেছেন উইলিয়াম জোন্স। পাশ্চাত্য শিক্ষিত মহলে ভারতীয় শিক্ষা, ভারতীয় সংস্কৃত সাহিত্যের প্রতি একটা গভীর আগ্রহ দেখা দিয়েছে। তারা ভারত চর্চা শুরু করেছেন। তারা অনেকেই পাশ্চাত্য পণ্ডিতগণ সংস্কৃত শিক্ষার সঙ্গে পরিচিত হতে চাইছেন এবং ইংরেজি থেকে সংস্কৃতের থেকে ইংরেজিতে ডিকশনারি তৈরি হয়ে গেছে। তার নেতৃত্বস্থানে রয়েছেন ম্যাক্স মুলার, জার্মান দার্শনিক শোপেনহাওয়ার,
গেটেও এই সংস্কৃত সাহিত্যের দ্বারা বিপুলভাবে প্রভাবিত হয়েছিলেন। সেই সময় কিছু ভারতীয় তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন এবং তারা আবার ভারতীয়দের ধর্মান্তরকরণের প্রচেষ্টাও শুরু করেছিলেন। এই দুর্যোগের সময় ব্রাহ্ম সমাজ, আর্য সমাজ এদের প্রচেষ্টায় এই ধর্মান্তরকরণ অনেকাংশে রোধ করা সম্ভবপর হয়েছিল। ঠাকুর যখন তার 12 বছরের সাধনা শেষ করলেন, তখন তার গভীর আধ্যাত্মিক উপলব্ধির ফসল তিনি সারা পৃথিবীর মানব সমাজকে দিতে চাইলেন। তিনি ব্রাহ্ম সমাজের নেতাদের সংস্পর্শে এলেন। কেশবচন্দ্রের সঙ্গে তাঁর সাক্ষাৎকার এক যুগান্তকারী প্রভাব বিস্তার করল। কেশবচন্দ্রের মাধ্যমে ঠাকুরের ভাব ছড়িয়ে পড়তে লাগলো। এই নিরক্ষর ব্রাহ্মণের জ্ঞানে মুগ্ধ হয়ে কেশবচন্দ্র সেন তার ইন্ডিয়ান মিরর সুলভ সমাচার পত্রিকায় লিখলেন, এক আশ্চর্য পুরুষ এই গঙ্গার তীরে দক্ষিণেশ্বরে অবস্থান করছেন, তোমরা এসে তাকে দেখে যাও। শুধু ব্রাহ্ম সমাজের মানুষ নয়, আরও বহু মানুষ তার পত্রিকার মাধ্যমে শ্রীরামকৃষ্ণের কথা জানতে পারল। স্বামী বিবেকানন্দ তার কলেজের শিক্ষকের মুখ থেকে শ্রীরামকৃষ্ণের গভীর উপলব্ধির কথা শুনেছিলেন। ব্রাহ্ম সমাজের মানুষরা শ্রীরামকৃষ্ণের শিক্ষার দ্বারা প্রভাবিত হয়ে ধর্মের মূল কথা আরও ভালোভাবে বুঝতে সমর্থ হলো এবং সনাতন ধর্মের মধ্যে যে গভীর তত্ত্ব লুকিয়ে আছে সেটা তারা বুঝতে পারল। তার ফলে আমরা কিছুদিনের মধ্যেই দেখলাম ব্রাহ্ম সমাজ 3 ভাগে ভাগ হয়ে গেছে। ঠাকুরের উপদেশ যারা পরবর্তীকালে সারা পৃথিবীতে বহন করবেন, সেই যুবক দল তখন ধীরে ধীরে ঠাকুরের কাছে আসতে শুরু করেছেন। তখন কুঠিবাড়ির তলায় উপরে উঠে ছাদে উঠে হাঁক দিয়েছিলেন, তোরা কে কোথায় আছিস আয়। তাদের ঠাকুর আলাদা করে এই যুবক দলকে আলাদা করে শিক্ষা দিচ্ছেন। গৃহস্থদের একরকম শিক্ষা, এই ত্যাগীদের আর এক রকমের শিক্ষা। এই ত্যাগীদের নেতৃত্বের ভার দিয়েছেন স্বামী বিবেকানন্দের হাতে। নিজে হাতে লিখে দিলেন, নরেন লোকশিক্ষা দিবে, ঘরে বাইরে হাঁক দিবে। তার মুখে ঠাকুরের মুখে নরেন শুনলেন যে জীবে দয়া নয়, শিবজ্ঞানে জীব সেবা। প্রতিমায় তার পূজা হয় আর মানুষে হয় না। আমি কে খোঁজো দেখি, আমি খুঁজতে খুঁজতে তিনিই বেরিয়ে পড়েন। যো কুছ হয় সো তুই হয়। স্বামীজি বুঝলেন অদ্বৈত বেদান্তের উচ্চতম তত্ত্বকে ব্যবহারিক জীবনে রূপ দেওয়া যেতে পারে। তারই ফলশ্রুতি আত্মনো মুখ্যাত্তং জগদ্ধিতায় চ বহুজন হিতায় বহুজন শিখায় সুখায় রামকৃষ্ণ মঠ মিশনের প্রতিষ্ঠা। বললেন বনের বেদান্তকে ঘরে আনা যেতে পারে। শঙ্করাচার্য যে বেদান্তকে বনে জঙ্গলে রেখে দিয়েছিলেন, আমি সমাজের সর্বস্তরে তা ছড়িয়ে দিতে এসেছি। শ্রীরামকৃষ্ণের শিক্ষার আরেকটি উল্লেখযোগ্য দিক হল নারীদের উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত করা। ঈশ্বরকে মাতৃরূপে সাধন, নারীকে গুরুরূপে গ্রহণ, নিজের সহধর্মিণীকে ষোড়শরূপে পূজা ও সমস্ত সাধনার ফল সমর্পণ, এসবই এই যুগাবতারের অভিনবত্ব। শুধু তাই নয়, তিনি শ্রীমা সারদা দেবীকে বলেছিলেন, আমি চলে গেলেও তুমি যেওনি, তোমার অনেক কাজ আছে। 1886 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর 34 বছর এই ধরাধামে থেকে
মা সেই দায়িত্ব সুচারুভাবে সম্পন্ন করেছিলেন এবং হয়ে উঠেছিলেন সংঘ জননী। ঠাকুরের নির্দেশে ও মায়ের আশীর্বাদে স্বামীজির পাশ্চাত্য গমন ও সনাতন ধর্মের প্রচার পৃথিবীর মানুষকে আধ্যাত্মিকতার অর্থ, প্রকৃত অর্থ আরও ভালোভাবে বুঝতে সাহায্য করেছে। পৃথিবীর মানুষ বুঝতে পারল শ্রীরামকৃষ্ণের শিক্ষায় যত মত তত পথ। আধ্যাত্মিক উন্নতির জন্য মুখ্য প্রয়োজন ঈশ্বরের অনুরাগ, অন্তর্মুখীনতা, ইষ্টনিষ্ঠা ও সত্যনিষ্ঠা। রিলিজিয়ান ইজ রিয়ালাইজেশন। রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজ্য সন্ন্যাসী বৃন্দের মধ্যে বর্তমানে স্বামী চেতনানন্দজি মহারাজের নাম অন্যতম। গবেষণাধর্মী বিভিন্ন লেখা এবং বই যে প্রকাশিত হয়েছে চেতনানন্দজির হাত ধরে, প্রামাণ্য গ্রন্থ হিসেবেও সেগুলি বর্তমানে আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে। সেই একজন মানুষ, বর্ষিয়ান সন্ন্যাসী, রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের সঙ্গে যার দীর্ঘকালের যোগাযোগ। আমাদের অনুরোধে মহারাজ সাড়া দিয়েছেন। সুদূর আমেরিকার সেন্ট লুই থেকে মহারাজ একটি অনলাইনে বক্তৃতা প্রদান করবেন। এই আমাদের রামকৃষ্ণ মিশন আশ্রমের সুদীর্ঘ ইতিহাস, অনন্য ইতিহাস এর গল্প কথা আমাদের উপস্থাপন করবেন। পূজনীয় মহারাজকে অনুরোধ করব রামকৃষ্ণ পরিমণ্ডলের সকল ভক্তমণ্ডলী এবং রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের সংশ্লিষ্ট সকলের জন্য ওনার বক্তব্য রাখার জন্য। মহারাজ, আপনাকে আবার অনুরোধ জানাই। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति शांति शांति। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ৭৯তম ফাউন্ডেশন উপলক্ষে স্বামী সর্বলোকানন্দ আমাকে এই ইউনিক হিস্ট্রি অ্যান্ড স্ট্রাগল অফ নরেন্দ্রপুর আশ্রম সম্বন্ধে কিছু বলতে বলেছে। আমার সঙ্গে নরেন্দ্রপুর আশ্রমের পরিচয় ১৯৬০ সাল থেকে, প্রায় ৬১ বছর। এই আশ্রম প্রতিষ্ঠিত হয় ১৯৪৩ সালে পাথুরিয়াঘাটা, উত্তর কলকাতায়। তারপর লেট 1950s নরেন্দ্রপুরে স্থানান্তরিত হয়। ভারতের বিভাগের পরে 1947-এর পরে বহু রেফিউজি আসে। সেই সময় মিস্টার খান্না, মেহেরচাঁদ খান্না, উনি উদ্বাস্তুদের মিনিস্টার ছিলেন সেন্ট্রাল গভর্নমেন্টের। তিনি নরেন্দ্রপুরকে প্রচুর সাহায্য করেছেন, অর্থ দিয়ে, জায়গা টায়গা পাওয়া নিয়ে। এই সমস্ত ইতিহাস আমরা শুনেছি। এই আশ্রম যে প্রতিষ্ঠা করেন স্বামী লোকেশ্বরানন্দজি, আমি সেই আদিম ইতিহাস জানি না, যে এখন একমাত্র প্রভানন্দজি বেঁচে আছেন, তিনি আরও অনেক বেশি কিছু বলতে পারতেন আপনাদের। বিধানর আমলে ডক্টর জি.এম. সেন শিক্ষামন্ত্রী ছিলেন, এডুকেশনাল সেক্রেটারি ছিলেন। তিনিও প্রচুর সাহায্য করেছেন নরেন্দ্রপুরকে। তিনি বলতেন যে ভারতের আমাদের শিক্ষা বিভাগটা রামকৃষ্ণ মিশনের হাতেই তুলে দেওয়া উচিত।
আমাদের অন্যান্য স্কুলগুলো এই ধরনের উচ্চ শিক্ষা পায় না। নরেন্দ্রপুর গড়ে উঠল স্কুল, কলেজ, ব্লাইন্ড বয়েজ একাডেমি, লোকশিক্ষা পরিষদ। এখানে প্রায় 17টি সংস্থা আছে যারা বিভিন্ন দিক থেকে সমাজসেবা করে যাচ্ছে। নরেন্দ্রপুর আমাদের কাছে সত্যি একটা গর্বের বিষয়। একটা সুন্দর শিক্ষায়তন। আমার মনে আছে 1971-এ যখন ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হলো, বাংলাদেশের স্বাধীনতার সময় প্রচুর মুসলমান উদ্বাস্তু বাংলাদেশ ইন্ডিয়াতে ঢুকে গেল। তারা নরেন্দ্রপুরের স্কুল, কলেজ, সব জায়গায় সমস্ত মুসলমান উদ্বাস্তু। তখন প্রেসিডেন্ট কেনেডির ভাই এডওয়ার্ড কেনেডি ভারত পরিদর্শনের সময় নরেন্দ্রপুরে গিয়েছিলেন। তিনি বললেন যে আপনারা তো হিন্দু, দেখছি মুসলমানদেরও আপনারা স্থান দিয়েছেন। আমাদের একদিন সাধু বললেন শুধু মুসলমানদের নয়, আমরা আমেরিকাতে খ্রিস্টানদেরও সেবা করি। এর কাহিনী শুনেছি। 1963-তে স্বামীজির সেঞ্চুরিনারি হলো। সেই সম্বন্ধে আপনাদের দু একটা কথা বলবো। অ্যাবাউট স্ট্রাগল, কোনো সেন্টেন্স কথাই বলে শ্রেয়াংসী বহু বিজ্ঞানী। এই নরেন্দ্রপুরের জায়গা পেতে লোকেশ্বরানন্দজিকে দারুণ সংগ্রাম করতে হয়েছে, বহু বাধা। কিন্তু তিনি ছিলেন অত্যন্ত মিষ্টভাষী, ধৈর্যশীল, দক্ষ লোক ব্যবহারী এবং দারুণ ভদ্রলোক। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে জীবনে কখনো কোনো ভদ্রলোক দেখেছো, ঠিক ঠিক ভদ্রলোক, আমি বলি হ্যাঁ একজনকে দেখেছি, তিনি স্বামী লোকেশ্বরানন্দ। ভদ্রলোক। ভদ্রলোকের ডেফিনেশন কি জানেন? যে প্রতিকূল অবস্থার মধ্যেও অত কেউ তাকে আক্রমণ করছে, গালিগালাজ দিচ্ছে, বিরূপ মন্তব্য করছে, তার মধ্যেও মাথা ঠান্ডা রেখে রেশনালি কথার উত্তর দিতে পারে, সেই লোকটি ভদ্রলোক। রেশনালি কথার উত্তর দিতে পারে। স্বামী প্রজ্ঞানানন্দজি যিনি বিপ্লবী ছিলেন, শারদানন্দ বলেছিলেন প্রজ্ঞানন্দ ভদ্রলোক ছিল। আমার আরেকটা কাহিনী শুনেছি, স্বামী লোকেশ্বরানন্দজি বেলুড় মঠের ট্রাস্টি মিটিংয়ে একটা প্রজেক্ট পাস করতে গিয়েছিলেন, ট্রাস্টিরা নাকচ করে দিল। উনি একটু ভেঙে পড়লেন। তখন স্বামী মাধবানন্দজি বললেন তুমি ভেঙে পড়লে? আরে এই সাময়িকভাবে বাধা এসেছে, আমার এ বাধা অতিক্রম হবে, তুমি ধৈর্য ছেড়ো না। পরে আবার সেটা পাশ হয়ে গেল। আমি ব্যক্তিগতভাবে নরেন্দ্রপুর আশ্রমের কাছে বিশেষ ঋণী, কারণ আমার সাধু বাবার পিছনে নরেন্দ্রপুরের অবদান আছে। আমাকে চাকরি করতে হচ্ছিল আমার ছোটো ভাইয়ের শিক্ষার জন্যে। তারপরে আমার বন্ধু সাধুরা নরেন্দ্রপুরের, তারা আমার ছোটো ভাই, তার নাম ছিল নিত্যানন্দ চ্যাটার্জি, তাকে নরেন্দ্রপুরে ভর্তির ব্যবস্থা করলো। তখন আমি 1960 ফেব্রুয়ারি ঠাকুরের জন্মদিনে জয়েন করলাম। আমি নরেন্দ্রপুরের কাছে বিশেষ কৃতজ্ঞ। আমার ছোটো ভাই শেষে নরেন্দ্রপুরের থেকে রামবাগানে ইনচার্জ হয়ে 50 বছর সেই বস্তির লোকদের সেবা করেছে। 50 years, never married, bachelor, gave his life for the poor people in রামবাগান। ওই রামবাগানের যে বিল্ডিং প্রজেক্ট আমাদের শিব শঙ্কর দা শুরু করেছিলেন, আমি এক ভক্তকে বলে একটা বাড়ি পুরো করিয়ে দিলাম, যাতে ইভেন
জ্যোতিবাবু তিনি পর্যন্ত প্রশংসা করলেন রামকৃষ্ণ মিশনের নরেন্দ্রপুরের অবদান, এই বস্তিকে কী করে স্বর্গ করা যায়। নরেন্দ্রপুর প্রচুর কাজ করেছে। আমার সেই ছোটো ভাই গত বছর নভেম্বর মাসে মারা গেল। নরেন্দ্রপুর আমার মনে আছে 1963-তে, তখন সাময়িক ঠাকুরের সেঞ্চুরি, প্রচুর লোক, সারা পৃথিবীর লোক এসেছিল। পার্ক সার্কাসে তখন ফেস্টিভ্যাল, সব ফেস্টিভ্যালসগুলো হলো, তারপরে রায়ট লেগে গেল। আমাদের প্যান্ডেল ট্যান্ডেল পার্ক সার্কাসে পুড়িয়ে দিল, আমাদের বহু বই পুড়িয়ে গেল। আমি অদ্বৈত আশ্রমের কর্মী ছিলাম, আমাদের বহু বই পুড়ে গেল। কারফিউ, আমি তখন ভাঞ্জারির কাজও করি, ফরেন ডিপার্টমেন্ট, ফটো ডিপার্টমেন্ট। তা আমাদের চিনি নেই, অনেক সওদা নেই, 24 ঘন্টা কারফিউ, মাত্র 2 ঘন্টা সকালবেলা খোলা থাকতো। নরেন্দ্রপুর আমাদের চিনি, অন্যান্য গ্রোসারি সাপ্লাই করতো, উদ্বোধন থেকে সবজি আসতো। এইভাবে আমরা সেই কারফিউ পিরিয়ডটা কাটিয়ে দিলাম। এই সমস্ত প্রাচীন, সমস্ত পুরনো কথা মনে পড়ছিল, সেইগুলো আমি আপনাদের জানাচ্ছি। নরেন্দ্রপুর একবার ঘেরাও হয়ে গেল, স্থানীয় লোক ঘেরাও করলো, লোকতে ঢুকতে দেবে না। আমার ছোটো ভাই ওই গড়িয়া থেকে বাজার করে ট্রাকে করে নিয়ে আসতো নরেন্দ্রপুরের ছাত্র এবং সাধুদের খাওয়াবার জন্যে। তারপর পুলিশে স্কট করে সেই সমস্ত সবজি, গ্রোসারি নরেন্দ্রপুরে ঢুকত। সেটা আমার ছোটো ভাইয়েরই মানে তার কাজই ছিল এরকম। মাই পার্সোনাল মেমারি, আমি 1960 থেকেই নরেন্দ্রপুরে যেতাম অনেক রবিবার। স্বামী বিধান মহারাজ, মহাদেবানন্দ, তারপরে আমরা শঙ্কর ভবনে মিট করতাম। অমিয় মহারাজ, বরুণ মহারাজ, বিষ্ণু মহারাজ, পরমেশ্বর দা, আমরা সবাই মিলে সেখানে সারা দিন আমাদের সাধু মহলের আড্ডা হতো। সাধু জীবন সম্বন্ধে, ঠাকুরমা স্বামীজির আদর্শ সম্বন্ধে, বিভিন্ন সাধুদের নিয়ে আমরা সারাদিন আলাপ আলোচনা করতাম। আমার মনে আছে বিভিন্ন বিভিন্ন ছাত্রাবাস থেকে, তাদের কিচেন থেকে নানান রকম খাবার আসতো, আমাদের খুব বিরাট ভান্ডারা হতো সেখানে। এখনও মনে পড়ে সেই সমস্ত দিনগুলো। সারাদিন নরেন্দ্রপুর থেকে কাটিয়ে তারপরে অদ্বৈত আশ্রমে ফিরতাম। আমাদের এক বন্ধু বলতো, সাধু সে সাধু মেলে দো দো বাত, গাধা সে গাধা মেলে দো দো লাত। একজন সাধু আর একজন সাধুর সঙ্গে যখন মেশে, দো দো বাত, তারা কথা বলে। কি কথা বলে? ভগবত প্রসঙ্গ। আর একজন গাধা আর একজন গাধার সঙ্গে মিশলে দুজনে লাতালাতি করে। নানান রকম আমাদের ফষ্টি নাস্তি হতো। আমাদের একজন সাধু ছিল, সে অজাতবাদী, গৌড়পাদের ফলোয়ার। সে বিশ্বাস করতো না যে তার জন্ম হয়েছে, আমি তো আত্মা, অজ। তার মা যখন খাবার নিয়ে আসতো, আমাদের একজন সাধু বলতে, এই যাও যাও যাও, তোমার মাকে যে বলো কে তুমি নারী। আমাদের খুব মজা হতো, তোমার তো জন্ম হয়নি, মাকে যে বলো। Narendra has a wonderful tradition. শহরের ঠিক পাশেই, কলকাতা শহরের পাশে এমন একটা নির্জন আশ্রম, তপবন পরিবেশ। আমি নরেন্দ্রপুরে যারা ছাত্র এবং শিক্ষক, তারা যে কি অপূর্ব পরিবেশে থাকে চিন্তাই করতে পারবে না। এই পরিবেশে আমরা জানি, আমি শঙ্করানন্দজি, নির্বাণানন্দজি, বিভিন্ন আমাদের প্রাচীন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, কোনো প্রাচীন সাধুরা যে নরেন্দ্রপুরে থাকতেন। লোকেশ্বরানন্দজি, হি ইজ এ ওয়ান্ডারফুল হোস্ট। You know, I tell you frankly,
এই প্রাচীন সাধুদের নিয়ে একটা আশ্রমের পরিবেশ তৈরি করা, একটা স্পিরিচুয়াল অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা ইজ ভাইটাল, দ্যাট ইজ ল্যাকিং নাও এ ডেজ। আমরা এই সাধুদের সঙ্গে, সাধুর সঙ্গ, এটা আমরা নরেন্দ্রপুরে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন সাধু ছড়ানো রয়েছে। সপ্তাহে একদিন তারা সবাই মিট করতো, আমি জানতাম। তারা সমস্ত আলাপ আলোচনা করতো। লোকেশ্বরানন্দজির সময় লোকেশ্বরানন্দজি খুব লোককে খাওয়াতে খুব পছন্দ করতেন। আমি কয়েকবার নরেন্দ্রপুরে গেছি, আমি বলতে এই তোমাদের এখানে খাবো, নিজেই নিমন্ত্রণ নিয়ে নরেন্দ্রপুরে যে খেতাম। ওই ইন্ডিয়াতে যখন, আমেরিকা থেকে যখন যেতাম তখন নরেন্দ্রপুরে আমি একটু ভিজিট করতাম। সাধুরও সাধু সঙ্গ দরকার। আপনাদের একটা গল্প বলি। আমি তখন হলিউডে প্রভাবানন্দজি একদিন আমায় বলছেন, ওই আমি খুব ডিপ্রেস। আমি বললাম কেন মহারাজ? বলে আগে দিনে 3 বার শ্রাইনে যেতাম, এখন যেতে পারি না, হার্ট অ্যাটাকের পরে মাথা ঘুরে। তা আমি বললাম মহারাজ আপনি মাকে দেখেছেন, স্বামী ব্রহ্মানন্দ আপনাকে দীক্ষা দিয়েছেন, আপনি প্রায় 9 জন ঠাকুরের ত্যাগী সন্তানদের সঙ্গ করেছেন, তাদের স্মৃতি তো আপনার মনে আছে? বলে হ্যাঁ, তারাই তো দিনরাত আমার মনের মধ্যেই থাকেন। আমি বললাম দ্যাট ইজ সহজা যোগা। আপনাকে শ্রাইনে বসে ধ্যান জাপের প্রয়োজন নেই। দ্যাট কনস্ট্যান্ট রিকালেক্টিং অ্যাজ গড ইজ ভাইটাল। আমি ছান্দোগ্য উপনিষদ থেকে কোট করে বললাম, সার শুদ্ধৌ সত্যশুদ্ধি, সত্যশুদ্ধৌ ধ্রুবা স্মৃতি, স্মৃতিলাম্বে সর্বগ্রন্থিনাম বিপ্রমোক্ষা। সেই সনত কুমার নারদকে উপদেশ দিচ্ছেন, এই তুমি এই মনে, এই দেহ ইন্দ্রিয় দিয়ে যে সমস্ত জিনিস আহরণ করো তাকে বলে আহার। শুধু মুখ দেখলেই আহার হয় না, সেই যত ভালো জিনিস ভিতরে ঢোকে মনটাকে শুদ্ধ করে দেয়। মন পিওর হয়ে গেলে ধ্রুবা স্মৃতি, ভগবতী স্মৃতি মনে আসে। আর ওই ভগবতী স্মৃতি দিন রাত থাকলে ভগবান মোক্ষ, মুক্তি হয়। এই বলে দেখো এই সাধুরও সাধু সঙ্গ দরকার। তিনি খুব খুশি হলেন। লোকেশ্বরানন্দজি নরেন্দ্রপুরে বহু জ্ঞানী গুণী ব্যক্তিকে নিমন্ত্রণ করতেন, যাতে ছাত্ররা, শিক্ষকরা তাদের জ্ঞানের অংশ গ্রহণ করতে পারে। আমার মনে আছে 1963-তে বিরাট ফাংশন হলো। সেই তামস রঞ্জন রায়, হিরণময় বন্দ্যোপাধ্যায়, তারপরে ডিএম সেন, এরা বড় বড় লোক এলো। আমি ছিলাম মিটিংয়ে। কত আদান প্রদান হলো। একটা ঠিক হলো যে তখন আমাদের বরুণ মহারাজ, স্বামী প্রভানন্দজি হেডমাস্টার, বলে আমরা এই 9-10 গ্রেডের ছেলেদের জন্য একটা বই তৈরি করব, ভারত সংস্কৃতির রূপরেখা। আমি সেই বইয়ের এডিটর ছিলাম। পরবর্তীকালে আমি তখন আমেরিকায় চলে এলাম। স্বামী লোকেশ্বরানন্দজি আরও কয়েকটা আর্টিকেল জোগাড় করে এই বইটা তার নামেই বেরিয়েছে। এই দেখবেন ভারত সংস্কৃতির রূপরেখা, এই বইটা। এর আগের এডিশনটা ওতে দেখবেন আমার 2টো লেখা আছে। একটা হলো মধ্যযুগের ভারত সংস্কৃতির রূপরেখা, আর দ্বিতীয় হলো ভারত সংস্কৃতির মর্মবাণী। ওইটাই ছিল ভূমিকা, সেইটা আরেকটা আর্টিকেল করে ওখানে রাখা হলো। এনিহাও আমার মনে আছে আরেকটা হলো, আমার লোক শিক্ষা পরিষদে অমি মহারাজ আমাদের বন্ধু ছিলেন। তা বললাম আমরা স্বামীজির একটা বই বের করব। এই বইটা আমি ওই লোক শিক্ষা পরিষদ থেকে বেরিয়েছিল, বিবেক রশ্মি। দিস ইজ দি ফার্স্ট এডিশন, আমার কাছে 1 কপি আছে। এখানে আমি ওই স্বামীজির মেসেজ সমস্ত কালেকশন করে একটা কম্পাইল করে এই বইটা বের করেছিলাম। এনিহাও নরেন্দ্রপুরের সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিবেক রশ্মিও পরবর্তীকালে আরও পরিবর্ধিত হয়েছে। এখন ছাত্রদের প্রতি আমার, নরেন্দ্রপুরের ছাত্ররা অনেক গুণী ছাত্র সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে। তারা আমাদের এখানেও কয়েকজন নরেন্দ্রপুরের ছাত্র আছে, সেন্ট লুইসে, তারা আসে
খুব বড় বড় পজিশন আছে, প্রফেসর, ডাক্তার, বিভিন্ন। আমাদের নরেন্দ্রপুর, পুরুলিয়া এই সমস্ত ভালো ভালো স্কুলে ভর্তি হওয়ার জন্য ছেলেরা আগ্রহী, কারণ তারা ভালো শিক্ষা পায়। তাদের বাপ মায়েরা নরেন্দ্রপুরের ছেলে পাঠিয়ে খুব আনন্দ পায়, কারণ এখানে ডিসিপ্লিন লাইফ লিড করতে পারবে। পরিবেশ একটা মানে এনভায়রনমেন্ট প্লেজ আ ভাইটাল রোল ইন এডুকেশনাল লাইফ, ইন স্পিরিচুয়াল লাইফ। স্বামীজির এই যে এডুকেশন সম্বন্ধে যা বললেন, দেখুন স্বামীজির ডেফিনেশন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন হিউম্যান বিইংস। আবার বললেন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ রিলিজিয়ন অলরেডি ইন হিউম্যান বিইংস। এই এডুকেশন অ্যান্ড রিলিজিয়ন স্বামীজি পার্থক্য করলেন না। এই ম্যানিফেস্টেশন অফ পারফেকশন, রিলিজিয়ন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন। এই পারফেকশনের জন্য আমরা সবাই স্ট্রাগল করছি, ওই জন্যই শিক্ষা পদ্ধতি। দেখুন এই ওয়েস্টে দেখি তো ইউনিভার্সিটিতে এডুকেশন কেনা বেচা হয়, ছাত্ররা কেনে, ইউনিভার্সিটি বিক্রি করে। কিন্তু এই যে পার্সোনাল রিলেশনশিপ বিটুইন দি টিচার অ্যান্ড দি টট ইজ ভেরি ভাইটাল। দ্যাট ইজ দ্য রিজন নরেন্দ্রপুরে এই শিক্ষক এবং ছাত্রদের যে সম্বন্ধটা সুন্দরভাবে গড়ে ওঠে। I mean, I am telling you, though I am not in the educational line, but what I feel that I am telling you. স্বামীজি বলেছেন গুরুগৃহ বাসম, রিলিজিয়ন, পারফেকশন। আমরা সবাই পারফেকশনের জন্য চেষ্টা করি। আমরা কেউ পারফেক্ট ডেন্টিস্টের কাছে যাব, কোয়াক ডেন্টিস্টের কাছে যাব না। পারফেক্ট শিক্ষক, পারফেক্ট গুরু, পারফেক্ট হাজব্যান্ড, পারফেক্ট ওয়াইফ, পারফেক্ট চিলড্রেন, আমরা সবাই পারফেক্টই চাই, ইমপারফেক্ট কেউ চায় না। দিস ইজ ইনহেরেন্ট ইন হিউম্যান বিইংস। আর আমার ছাত্র বন্ধুদের কাছে আর একটা প্রশ্ন, এই শিক্ষা নরেন্দ্রপুরে আমরা যে শিক্ষা পাচ্ছি, এই শিক্ষার মূল লক্ষ্য কি? চরিত্র গঠন, ক্যারেক্টার। হোয়াট ইজ ক্যারেক্টার? ওই দেখুন, ওই স্বামীজির কর্মযোগের প্রথম পৃষ্ঠার প্রথমেই দেখুন স্বামীজি চরিত্র সম্বন্ধে কী বলছেন। Whatever you do, whatever you think, they leave some impressions in the mind. Some total of those impressions form the habit, and the habit forms character. That is whole of religion. Character. Character. Yo jasraddha saiva sa. এই শ্রদ্ধার অভাবই এখন স্বামীজি বলছেন এই নচিকেতার মতো শ্রদ্ধাবান হও। এই ক্যারেক্টার বিল্ডিংয়ের জন্যই আমাদের ছাত্ররা নরেন্দ্রপুরে আসে। আর একটা ছোট গল্প বলবো এই ক্যারেক্টার সম্বন্ধে। মহাভারতের শান্তি পর্বে একটা গল্প আছে। প্রহ্লাদের চরিত্র ছিল অপূর্ব। দেবরাজ ইন্দ্র ভয় পেলেন, ভাবলেন ও যদি আমার ইন্দ্রের এই স্বর্গ দখল করে নেয়। তখন দেবরাজ ব্রাহ্মণ বেশে এসে প্রহ্লাদকে বললেন, আমি আপনার কাছে একটা জিনিস ভিক্ষা করতে চাই। কী চান? আপনার চরিত্র। বলে নিয়ে নাও। যেই চরিত্রটা চলে গেল, দেখল প্রহ্লাদ খুব ভক্ত প্রহ্লাদ, তার শরীর থেকে একটা জ্যোতির্ময় মূর্তি বেরিয়ে এলো। কে তুমি? ধর্ম। যেখানে চরিত্র থাকে না আমি সেখানে থাকি না। তারপর আরেকটা মূর্তি বেরিয়ে এলো। কে? সত্য। যেখানে ধর্ম চরিত্র নেই, ধর্ম নেই, আমি সেখানে থাকি না। তারপরে সৎকার্য, বল আর লক্ষ্মী, একটার পর একটা শরীর থেকে বেরিয়ে গেল। সো চরিত্রই ভাইটাল ইন আওয়ার এডুকেশনাল সিস্টেম। চরিত্র গঠন। ভালো লিডার হতে গেলে, ভালো শিক্ষক হতে গেলে চরিত্র চাই। আমার মনে আছে আমরা যখন ছোটোবেলায় 1949-এ 7-এ পড়ি, তখন ইংলিশ প্রবাদ মুখস্থ করতাম। মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট। হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট। ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। ক্যারেক্টার। শিক্ষকদের প্রতি শিক্ষকরা
It is very difficult to become a good teacher. Only a good student can be a good teacher. Christopher Isherwood আমাকে বলেছিল আদর্শ শিক্ষক আমরা চাই, বড় কঠিন। বিদ্যা দদাতি বিনয়ম, হিউমিলিটি চাই, ভালোবাসা চাই। আপনাদের একটা আমার পার্সোনাল ঘটনা বলি। আমি বহু প্রাচীন পণ্ডিত সাধুদের কাছে ট্র্যাডিশনালি মানুষ হয়েছি। স্বামী বোধাত্মানন্দ ছিলেন ট্রেনিং সেন্টারের প্রিন্সিপাল, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার। দেখি কি আমাদের বেদান্ত সারের পরে ক্লাস নেবেন, দেখি ক্লাসের আগে উনি পড়ছেন। তেমন আমি ওনার চোখ থেকে চশমাটা নিয়ে বললাম, মহারাজ আমি আপনাকে পড়তে দেবো না, আপনার শরীর ভালো নয়। তাছাড়া আপনি 40 বছর বেদান্ত শেখাচ্ছেন, এ সব তো আপনার জানা, আপনাকে কেন প্রিপারেশনের দরকার? আমাকে কি বললেন জানেন? বলে দেখো তুমি আমার চশমা ফিরিয়ে দাও। আমি এই গ্রন্থের, এই শাস্ত্রের শব্দার্থ জানি, মর্মার্থ জানি, কিন্তু ক্লাসের আগে আমি ওই বইটা পাঠ করি, পাঠ করে ধ্যান করি। ধ্যান করলে বিভিন্ন জিনিস আমার মনে ভেসে ওঠে, ভেরি ইন্সপিরেশনাল থিংস। তারপরে আমি দেখি এই শাস্ত্রে এই শিক্ষাগুলোর অ্যাপ্লিকেশন কার কার জীবনে হয়েছে। তখন ঠাকুরমা স্বামীজির সমস্ত উদাহরণ এনে তখন আমি ক্লাসে যেয়ে তোমাদের ওই সমস্ত তত্ত্বগুলো বলি। আপনারা বিশ্বাস করুন, তার ক্লাসে বসে থাকলে আপনাকে প্রিপারেশান দরকার নেই, আপনি মনে হবে যেন কে আপনাকে পেনিট্রেট করছে, ইনসাইড ভিতরে ঢুকে যাচ্ছে। এই রকম শিক্ষকের কাছে শিক্ষা পেলে আমাদের মন না পরিবর্তন হবেই হবে। ইট ইজ নট ইজি টু বি এ। আমরা আমাকে কী বলেছিলেন জানেন? আমাকে বলেছেন দেখো এই শিক্ষকের ভাষা জ্ঞান ভালো নয়, সুপারফিশিয়াল নলেজ ইজ নো গুড। তুমি ছাত্রদের কাছে তোমার দৈন্য প্রকাশ পাবে, তুমি জানো না, তোমার পাভার্টি প্রকাশ পাবে। আমাকে বলেছিলেন তুমি বক্তৃতা বা ক্লাস জানাও, আগে তৈরি না হয়ে কখনো ক্লাসে যাবে না। এই দেখুন কালকে কয়েক ঘন্টা ব্যয় করে আমি 2 পৃষ্ঠা এই আপনাদের 15-20 মিনিট যা বলবো আমি তার উপর ধ্যান করেছি, প্রায় 2 ঘন্টার উপর। দ্যাট ইজ মাই গুরুস, মাই টিচার্স অ্যাডভাইস টু মি। নতুবা এই পোডিয়ামে এসে আবল তাবল যা মনে আসে বলে গেলাম, আই কান্ট ডু দ্যাট। আশুতোষ মুখার্জি তার যখন ভাইস চ্যান্সেলর ছিলেন কলকাতা ইউনিভার্সিটি, তার প্রফেসরদের সামারে উইন্টারে বিভিন্ন সামার ভ্যাকেশান, পূজা ভ্যাকেশানে লম্বা ভ্যাকেশান দিয়ে পাঠিয়ে দিতেন, তোমরা বিভিন্ন জায়গা থেকে জ্ঞান আহরণ করে ছাত্রদের দাও। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু বি এ গুড টিচার। মিস জোসেফিন ম্যাকলাউড বলতেন, ইউ নো স্বামীজি ইজ এ গ্রেট টিচার, I know Swamiji was a great learner. He continuously learned. As a result, his every lecture is fresh, new. আমি আমার কলেজে জানি কোনো প্রফেসর এত সুন্দর বলতেন। Very difficult to be a good teacher. Anyhow, my goodness, আমি অনেক সময় বলে ফেলেছি। যাও আমি শর্ট বলে কারণদের কাছে বিশেষ কৃতজ্ঞ, আমাকে এই ফিউ মিনিটস টাইম দিয়েছে কিছু বলবার জন্যে। আমি যা বললুম, আমি ঠাকুরের মা স্বামীজির কাছে মনে প্রাণে প্রার্থনা করি আমাদের নরেন্দ্রপুর আশ্রমের আরও উন্নতি হোক, এখান থেকে ভালো ভালো ছেলে বেরিয়ে দেশ বিদেশে যে আমাদের মুখ উজ্জ্বল করুক, এই ঠাকুরের কাছে প্রার্থনা। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম শান্তি শান্তি শান্তি। থ্যাংক ইউ। স্বামী চেতনানন্দজি একটি অনন্য নাম, লেখায়, গবেষণায় এবং বক্তৃতায় আমরা প্রত্যেকে ঋদ্ধ হয়েছি। মহারাজকে আভূমি প্রণাম। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। প্রথা মাফিক অনুষ্ঠানের সমাপ্তি সঙ্গীত
পরিবেশিত হবে। সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবেন আশ্রম মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক অরূপ বিশ্বাস। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে গানটি গীত হবে সেটি নরেন্দ্রপুর সঙ্গীত নামে পরিচিত, আশ্রম সঙ্গীত নামে পরিচিত। গানটির রচনা করেছেন আশ্রমের বর্ষিয়ান সন্ন্যাসী স্বামী দেবেন্দ্রানন্দজি মহারাজ ও সুরারোপ করেছেন অধ্যাপক নিজেই। আমরা শুনে নেব এই সমাপ্তি সঙ্গীতটি। হিন্দু মুসলমানে নাই কোনো ভেদ উচ্চ নিচে ধনিয়ার নির্ধনে এটা নাই ভেদাভেদ খ্রিস্টান শিখ হিন্দু মুসলমানে নাই কোনো ভেদ উচ্চ নিচে ধনিয়ার নির্ধনে এটা সবার মাঝে সদাই রাজে প্রেমের ঠাকুর দেখায় সবার মাঝে সদাই রাজে প্রেমের ঠাকুর সোনার নরেন্দ্রপুর সোনার নরেন্দ্রপুর মোদের সোনার নরেন্দ্রপুর মোদের সোনার নরেন্দ্রপুর মোদের সোনার নরেন্দ্রপুর মোদের সোনার নরেন্দ্রপুর ওটার আকাশ ভরা পাখির গান ওটার আকাশ ভরা পাখির গান কতই সুমধুর কতই সুমধুর মোদের সোনার নরেন্দ্রপুর মোদের সোনার
প্রথা মাফিক এই আন্তর্জালিক মাধ্যমে অনুষ্ঠান হলেও একটি ধন্যবাদ জ্ঞাপনের স্থান থেকেই যায়। এই প্রথা মাফিক ধন্যবাদ জ্ঞাপন করবেন নরেন্দ্রপুরের বর্ষিয়ান অধ্যাপক রাশিবিজ্ঞান বিভাগের শ্রী প্রশান্ত গিরি মহাশয়। প্রশান্ত গিরিদা একটি অনন্য নাম নরেন্দ্রপুরের ক্ষেত্রে। ভূমিপুত্র বলে যাদের বোঝানো যায় নরেন্দ্রপুরের সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে, প্রশান্ত দাস তেমন একজন মানুষ। বর্তমানে রামকৃষ্ণ মিশন আশ্রমের পরিচালন বিভাগের উনি সভাপতি, ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট, আমাদের প্রত্যেকের পূজনীয় একজন ব্যক্তিত্ব। প্রশান্ত দাকে অনুরোধ করব অনুষ্ঠানের ধন্যবাদ জ্ঞাপনের জন্য। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। আজ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের ৭৯তম প্রতিষ্ঠা দিবস। অর্থাৎ বয়স হল ৭৮ বছর। এই আশ্রমের প্রথম ১৪ বছর এর ছাত্রাবাস হিসাবে উত্তর কলকাতার পত্রিকাটা অঞ্চলে শুরু হয়েছিল। ১৪ বছর সেখানে থাকার পর এই ১৯৫৭ সালে কেন্দ্র করে এখানে স্থানান্তরিত হয় এবং ৬৪ বছর নরেন্দ্রপুরেই তার বয়স হল। আরম্ভ হয়েছিল ৭ই মে ১৯৪৩ সালে, এক শুক্রবার অক্ষয় তৃতীয়ার দিন। বিশুদ্ধানন্দজি ঠাকুরের ছবি প্রার্থনা ঘরে বসালেন, ছাত্রাবাসে শুরু হলো। শুরুতে ছিল জন চারেক ছাত্র। ডক্টর স্বামী প্রতিষ্ঠা লাভ করেন জীবনে, বিরাট প্রতিষ্ঠাতাদের ডক্টর সচ্চিদানন্দ ধর, স্বামী সহানন্দ, স্বামী ভূদেবানন্দ, অধ্যাপক জগন্নাথ চক্রবর্তী, এদেরকে দিয়ে আরম্ভ হয়েছিল। ধীরে ধীরে ছাত্র সংখ্যা বলে প্রায় ১৬০-৭০ জন, কিন্তু স্থানাভাব এবং অন্যান্য কারণে সেখানে অসুবিধা হচ্ছিল। ঠাকুরের অশেষ কৃপায় স্বামী লোকেশ্বরানন্দকে সেই ছাত্রাবাসটি, বর্তমান যে নরেন্দ্রপুর বলছি, উখিলা পাইক প্রাতন নাম ছিল, এখানে মোটামুটি ১৯৫৭ সালে স্থানান্তরিত হয়। এই দিনটি আমরা খুব উৎসব মুখর আমাদের ওখানে হতো, কিন্তু মহামারীর জন্য আমরা আজকে অনলাইন এই অনুষ্ঠানটা করতে বাধ্য হয়েছি। অনুমান করছি বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের বর্তমান প্রাক্তন ছাত্র, শিক্ষক, কর্মী, বন্ধু বান্ধব এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। সবাইকে প্রীতি, শুভেচ্ছা এবং নমস্কার জানাচ্ছি। আজকের অনুষ্ঠান আমাদের শুরু হয়েছে এই নরেন্দ্রপুরের সন্ন্যাসী ও ব্রহ্মচারীদের বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে। যারা এতে অংশগ্রহণ করেছেন সবাইকে আমার ধন্যবাদ, নমস্কার। আজকের অনুষ্ঠানের দ্বিতীয় ওপেনিং সং, প্রারম্ভিক যে গান গেয়েছে আশ্রমের সীমান রাষ্ট্রবিদ্যালয়ের ছাত্র সম্বিত চক্রবর্তী, আজকের উপযোগী একটি গান গেয়ে আমাদের আনন্দ দিয়েছে। তাকে আমাদের ভালোবাসা, শুভেচ্ছা জানাই। ঠাকুরের কাছে প্রার্থনা করব সঙ্গীত অনেক বড় হবে। এরপরে আশ্রম অধ্যক্ষ স্বামী সপুরকানন্দজি অল্প কথায় আজকের দিনের তাৎপর্য বলেন এবং আজকের অতিথি এবং অন্যান্যদের স্বাগত জানান। মহারাজকে আমাদের সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি। ডক্টর বারীন্দ্র সান্যাল আজকে অতিথি হিসাবে আমাদের বক্তব্য রেখেছেন। বারীন্দ্র কিন্তু আমাদেরই ছাত্র, আমাদের ঘরের ছেলে। তাকে পেয়ে আমরা নিশ্চিতভাবে খুবই আনন্দ পেয়েছি, সেও আনন্দ পেয়েছে। তাকে তবুও প্রথাগতভাবে তাকে ধন্যবাদ জানাই। জ্ঞানেন্দ্র, তুমি এসছো, আমরা খুব আনন্দ পেয়েছি।
এই দিনে এই আশ্রমের উপকার স্বামী লোকেশ্বরানন্দজির স্মরণে একটি বক্তৃতার ব্যবস্থা করা হয়, স্বামী লোকেশ্বরানন্দজির মেমোরিয়াল লেকচার। এই লেকচার, যে কোনো মেমোরিয়াল লেকচার একটা প্রথা আছে, যার স্মরণে, যার সম্মানে এই বক্তৃতার ব্যবস্থা করা হয়, তার জীবনী সংক্ষেপে উপস্থাপিত করা হয়। সেই কাজটির দায়িত্ব পালন করেছেন আজ ডক্টর মনোজ ঘোষ, প্রিন্সিপাল রামকৃষ্ণ মিশন এগ্রিকালচার ট্রেনিং সেন্টার এবং ডাইরেক্টর স্টেট এগ্রিকালচারাল ম্যানেজমেন্ট অ্যান্ড এক্সটেনশন ট্রেনিং ইনস্টিটিউট। মহারাজের জীবন এক অনন্য জীবন। অল্প কথায় তাকে উপস্থিত করা কঠিন। মানসবাবু সেই কঠিন কাজটি সম্পাদন করেছেন খুব ভালোভাবে, তাকে ধন্যবাদ জানাই। আমি লোকেশ্বরানন্দজি কথা বা নাম উচ্চারণ হলে যেখানে আলোচনা হয়, যারা থাকি আমরা পুরোরা, আমরা একটু ইমোশনাল হয়ে যাই। আমি ক্ষমা করবেন যদিও এটা এই ধন্যবাদ যে দিতে আসে তার কাজ নয়, তো এক মিনিট স্বামী লোকেশ্বরানন্দের জীবনের শেষ ভাগের একটা কথা বলবো। শেষ 18 বছর 1980 থেকে 1998 মহারাজ রামকৃষ্ণ মঠ মিশনের 3টি বিশেষ গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব কাঁধে নিয়েছিলেন এবং প্রতি ক্ষেত্রে সুন্দরভাবে সে দায়িত্ব পালন করে সহস্র মানুষের অন্তরে স্থায়ী স্থান করে নিয়েছিলেন। প্রথমত তিনি হয়েছিলেন সেক্রেটারি অব দ্য সেকেন্ড কনভেনশন অব রামকৃষ্ণ মিশন, যা 1980 সালে হয়েছিল। তারপর হলেন উনি 1993-94 সালে কনভেনার অব চিকাগো পার্লামেন্ট সেন্টেনারি কমিটি এবং শেষ 1997-98 সালে সেক্রেটারি অব সেন্টেনারি কমিটি অব রামকৃষ্ণ মিশন। 3টি অতি গুরুত্বপূর্ণ কাজ অসাধারণ দক্ষতায় সম্পাদন করে তিনি অমর হয়ে রয়েছেন। আজকে মানসবাবু আপনাকে ধন্যবাদ। আমি লোকেশ্বরানন্দের জীবন সুন্দরভাবে আমাদের সামনে অল্প কথায় উপস্থিত করেছেন। লোকেশ্বরানন্দ মেমোরিয়াল লেকচার দিয়েছেন আজকে আমাদের আশ্রমের অন্যতম সহ সম্পাদক স্বামী বাসবানন্দজি। তার বিষয়ে আপনারা মনে করবেন ঐতিহাসিক প্রেক্ষাপটে শ্রীরামকৃষ্ণের মহিমা, ঠাকুরের কথা শুনতে আমরা সবাই সবসময় আগ্রহী, সবাই আনন্দ পাই, ভালোবাসি। আপনি খুব বুঝিয়ে আপনার বক্তব্য পেশ করেছেন খুব ভালোভাবে। আপনাকে সবার পক্ষ থেকে আমরা নমস্কার জানাই, ধন্যবাদ জানাই। মহারাজ ভালো বলেছেন। আজকের সবচেয়ে বড় আকর্ষণ ছিল আমাদের স্বামী চেতনানন্দজি। আজকে রামকৃষ্ণ পরিমণ্ডলে বিশিষ্ট নাম। কয়েকদিন পরে পরে দেখবেন তার কিছু বই বেরোচ্ছে, ভিডিও বেরোচ্ছে, তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন। বয়স প্রায় 83-84 মতো হবে। অসাধারণ তার প্রতিভা, অসাধারণ। প্রায় গত 50-52 বছর ধরে গবেষণা কাকে বলে দেখিয়ে দিয়েছেন। এই মহারাজের কথা শোনার জন্য একবার আশ্রম অধ্যক্ষ স্বামী সকলকালজি অনুরোধ করেছিলাম একবার নিয়ে আসুন না। ওকে ধরা খুবই কঠিন। ভারতবর্ষে মাঝে মাঝে আসেন, আসার আগেই প্রতিদিনের অনুষ্ঠান সূচি তৈরি হয়ে থাকে, অনেক আগে, খুবই কঠিন, তবু চেষ্টা করব। আজকে তাকে সামনে পাচ্ছি না, তবু অনলাইনে পেয়েছি আমরা। মহারাজ আমাদের সবার প্রণাম, সবার প্রণাম। বারে বারে বলছি আপনি একবার আসবেন, আমাদের অনুরোধ, নরেন্দ্রপুর দেখে যাবেন। মহারাজ আজকে বলেছেন নরেন্দ্রপুরের ইতিহাস এবং তার সংগ্রাম, হিস্ট্রি অ্যান্ড স্ট্রাগল অফ নরেন্দ্রপুর। মহারাজ আপনি আমাদের সামনে এলে আমরা আপনার মুখ থেকেই আমাদের ছাত্র, শিক্ষক, কর্মী সবাই অনেক কথা শুনবো। একবার আসবেন, শত কোটি প্রণাম আপনাকে আবার জানাই।
শেষ ছিল আজকে ক্লোজিং সং। প্রফেসর অরূপ বিশ্বাস, আমাদের ইতিহাস কলেজের ইতিহাসের অধ্যাপক অরূপ, নরেন্দ্রপুর সঙ্গীত পরিবেশন করেছে। এই দিনে এই সঙ্গীতটি প্রতি বছর হয়। নরেন্দ্রপুরকে কেন্দ্র করে সঙ্গীতটি রচনা। নরেন্দ্রপুরকে নিয়ে অনেক গানও আছে। একটি গানের ছোট্ট একটি লাইন: শ্রীরামকৃষ্ণের পায়ের নুপুর সোনার নরেন্দ্রপুর, এক সন্ন্যাসীর কবিতার একটি লাইন। এই নরেন্দ্রপুরকে কেন্দ্র করে যেসব গান হয়েছে তার একটি গান আমরা শুনলাম। অরূপ, অনেক ধন্যবাদ। আজকে এই অনুষ্ঠান সঞ্চালক রূপে সুচারুভাবে পরিচালনা করেছেন ব্রহ্মচারী তুরীয় চৈতন্য। তিনি শুধু আজকের সঞ্চালক হিসাবে কাজ করেছেন তাই নয়, এই অনুষ্ঠানটিকে রূপ দিতে তিনি অনেক শ্রম এবং সময় দিয়েছেন। তাকে আমাদের আন্তরিক ধন্যবাদ, ভালোবাসা এবং ধন্যবাদ জানাচ্ছি। যে কোনো অনুষ্ঠান করতে গেলে তার পিছনে কিছু লোক থাকে যারা সামনে দেখা যায় না, কিন্তু তাদের ছাড়া কোনো কাজ হয় না। যে টেকনিক্যাল গ্রুপ আজকের এই অনলাইন এই অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন, তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য শ্রী গোবিন্দ মণ্ডল, শ্রী বিশ্বনাথ বাগ, শ্রী শরৎ হালদার। তাদেরকে আমরা ধন্যবাদ শুধু নয়, আমাদের ভালোবাসা, কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের সাহায্য ছাড়া অনুষ্ঠান এত সুন্দর হতে পারত না। আমার বক্তব্য আর কিছু নেই। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং সবাইকে অনুরোধ করব, আপনারা মনে মনে ঠাকুর মা স্বামীজির চরণে প্রার্থনা করুন যাতে এই মহামারী দ্রুত পৃথিবী থেকে সরে যায়, আমরা আবার আগের মতো আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।